বাবা এবং স্বামীর রহস্যজনক খুনের পর একেবারেই অসহায় হয়ে পড়ে ইন্দোনেশিয়ার এক সাদাসিধা মেয়ে লাজজা। কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে তার বাবা এবং স্বামী খুন হওয়ার পেছনের কারণ কি হতে পারে। তার জানা মতে তার বাবা এবং স্বামী উভয়ে ছিল নির্ভেজাল মানুষ, কিন্তু মেয়েটি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে জানতে পারে তার বাবা এবং স্বামীর কিছু ভয়ঙ্কর সত্য, আর নিজের অজান্তেই বানিয়ে ফেলে ডেঞ্জারাস কিছু শত্রু। এখন এই সাধারণ মেয়েটি কি পারবে তার শত্রুদের সাথে লড়াই করে বাবা এবং স্বামীর খুনের বদলা নিতে? জানতে পারবো ইন্দোনেশিয়ান এই দুর্দান্ত সিরিজ রাতু আদিলে। শুরুতেই আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার লাজজাকে দেখতে পাই, যেখানে সে নিজের ব্যাপারে বলছিল। লাজজা উইবো নামের একজন বিখ্যাত বিজনেসম্যানের একমাত্র মেয়ে, যে কিনা 9 ড্রাগনসের সদস্য ছিল। 9 ড্রাগনস কি এটা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো লাজজাকে দেখেই আমরা বুঝতে পারি সে হয়তো কোনো মিশনে গিয়েছে। তো কিছুক্ষণ পরেই কয়েকজন লোকের সাথে লাজজার ফাইট শুরু হয়। লাজজা একে একে সবাইকে শুট করে আর সেখানেই মেরে ফেলে। সে বলে, আমার একটা পরিবার আছে আর আমি যে কোনো মূল্যে তাদেরকে রক্ষা করবই করব, আমাকে কেউ আটকাতে পারবে না। তো এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য চলে যায় পাস্টে, যেখানে আমরা 9 ড্রাগনসের ইতিহাস সম্পর্কে জানতে পারি। এখানে আমাদেরকে 1984 সালের দৃশ্য দেখানো হয়। লাজজার বাবা উইবো এবং তার কয়েকজন বন্ধু তারা সেই সময় বিভিন্ন জিনিসের স্মাগলিং করত, কেননা তারা শর্টকাট উপায়ে জীবনে বড় কিছু হাসিল করতে চেয়েছিল। কষ্ট করতে তারা কেউই রাজি ছিল না। উইবো, সফজান, তানোতো আর রহমান এই 4 বন্ধু একসাথে এই স্মাগলিং এর কাজ করত। পরবর্তীতে তাদের সাথী বেনি, হারি, তাহির, ইন্দ্রা আর রবার্টও যোগ দিয়েছিল। তারা সবাই মিলেই এই কাজ করত। তো 1984 সালে যখন তারা এই কাজ শুরু করেছিল, তখন আরেকজন চোরা কারবারি তাদের প্রতিদ্বন্দ্বী ছিল, যার নাম ছিল মালিকি। এমনকি কোস্টাল গার্ড পুলিশেরাও মালিকির থেকে কম টাকা নিত। যখন তারা একজন লোকের সাথে এভাবে সব ব্যাপারে কথা বলছিল, তখনই মালিকির গ্যাং সেখানে চলে আসে। তারা সেই 9 ড্রাগনসকে জায়গা খালি করে দিতে বলে। জবাবে 9 ড্রাগনস বলে মালিকি গ্যাং যেন তাদের সাথে জায়গা ভাগ করে কাজ করে। কিন্তু মালিকি গ্যাং তো একথা মানতে রাজিই ছিল না। তারা জায়গা ভাগ করে কাজ করবেই না। আর এই বিষয়টা নিয়েই দুই দলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইনালি 9 ড্রাগনসই এই ফাইটে জিতে যায়, আর মালিকি গ্যাংয়ের লোকেরা কোনোভাবে সেখান থেকে পালায়। এদিকে 9 ড্রাগনস তাদের ব্যবসা বড় করতে থাকে। এমনকি তারা পুলিশদেরও কিনে নেয় আর নিজেদের দলের করে নেয়, যাতে পুলিশ তাদের কাজে কোনো রকম বাধা না দেয়। এভাবেই তারা তাদের কাজ চালাতে থাকে। 9 ড্রাগনসের নেটওয়ার্ক ধীরে ধীরে আরও বাড়তে থাকে, আর তাদের এই অবৈধ কাজে দুর্নীতিবাজ অথরিটি আর সরকারের লোকেরাও যুক্ত ছিল। তারাও তাদেরকে কোনো কিছুতেই বাধা দিত না। এভাবেই 1992 সাল চলে আসে। উইবো আর রহমাত শিপিং আর প্রপার্টি মার্কেটে তাদের বিজনেস শুরু করে। এদিকে তানোতো আর বেনি ব্যাংকিং সেক্টরে বিজনেস শুরু করে দেয়। তাহির এবং রবার্ট এন্টারটেইনমেন্ট বিজনেসে চলে যায়, আর হারি ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নিজের বিজনেস স্টার্ট করে। শুধুমাত্র সোফজান আর ইন্দ্রা মাদকের বিজনেসের সাথেই থেকে যায়। তারা তাদের বিজনেসকে অন্য কোথাও শিফট করেনি। তো এই 9 বন্ধুর প্রত্যেকের ব্যবসা এত বড় হয়ে যায় যে এটা তাদের দেশের অর্থনীতিতে বেশ বড় প্রভাব ফেলতে শুরু করে, আর সবাই তাদের নাম দিয়ে দেয় দ্য ফেমাস 9 ড্রাগনস। তখন থেকেই তাদের নাম ডাক। তো দৃশ্য চলে আসে 2024 সালে, যেখানে আমরা উইবোর ম্যারেজ অ্যানিভার্সারির দৃশ্য দেখতে পাই, যেখানে 9 ড্রাগনসের সকল সদস্যই উপস্থিত ছিল। তারা এখানে বেশ এনজয় করে। উইবো আর তার স্ত্রী রাতনা তখন দুজনেই তাদের মেয়ে লাজজার জন্য অপেক্ষা করছিল, কিন্তু লাজজা এখনো আসেনি। তো পরের দৃশ্যেই আমরা লাজজাকে দেখি। তো দেখা যায় তার হাজবেন্ড ওকা তাকে বলে, বাবা ক্যান্ডেল নিভানোর আগেই আমাদের পার্টিতে যেতে হবে, তাই তাড়াতাড়ি করো। কিন্তু লাজজা ভাবছিল সে পার্টিতে যাবে কি যাবে না। ওকা তখন তাকে পার্টিতে যাওয়ার জন্য অনেক বেশি কনভিন্স করতে থাকে। এদিকে উইবোর পার্টিতে পুলিশ কমিশনার মিস্টার ট্যাগরও চলে আসে। সে উইবো আর তার স্ত্রীকে কংগ্রেচুলেট করে। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ডিং রয়েছে। তো তখনই আমরা সেখানে সাফজানকেও দেখতে পাই। সে এসে বাকিদের বলে, পুলিশ কমিশনের হাবভাব দেখে মনে হয় যেন উইবোই শুধু তাকে টাকা খাওয়ায়, আমরা তো তাকে কিছুই দিই না। তো এই কথার জবাবে ইন্দ্রা বলে, এটাই তো ভালো, কেউ কখনো জানতেও পারবে না ও একটা কালসাপ। এরপরে ইন্দ্রা আর সাফজান তাদের পরবর্তী মাল ডেলিভারির ব্যাপারে আলোচনা করতে থাকে। ইন্দ্রা জানায় অলরেডি সবকিছু
আমাদের ওয়্যার হাউসে চলে এসেছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তো এবার দৃশ্য চলে যায় তাদের ওয়্যার হাউসে, যেখানে একটা ট্রাক স্টোরের ভেতর প্রবেশ করে। সেখানে আমরা আড়ালে দুজন মুখোশধারী লোককে লুকিয়ে থাকতে দেখতে পাই। তো কিছুক্ষণ পরই যখন একজন গার্ড তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল, তখনই দেখা যায় সেই মুখোশধারী ব্যক্তিরা তাকে অ্যাটাক করে বসে। তাকে জব্দ করে ওই দুই ব্যক্তি তখন স্টোরে প্রবেশ করে। এদিকে উইবোর পার্টিতে আমরা কেভিন নামের একটা ছেলেকে দেখতে পাই। মূলত সে ছিল নাইন ড্রাগনসের সদস্য রাহমাতের ছোট ছেলে। পার্টি শুরু হওয়ার আগেই সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়, আর এত বেশি ড্রাঙ্ক হয়ে যায় সে যে এবার পার্টিতে ঝামেলা শুরু করে দেয়। তখনই তার বড় ভাই অর্থাৎ রাহমাতের বড় ছেলে মারিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কেভিন তো কোনো কথাই শোনে না। সে তাকেও অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে, আর এরপর সে নিজেই সেখান থেকে বেরিয়ে যায়। উইবো তখন রাহমাতকে বলে, তোমার ছেলেদের সবকিছুতে এভাবে বাধা না দিয়ে কিছুটা স্বাধীনতা দেওয়া উচিত, কারণ তারা এখন বড় হয়েছে, তাদের নিজস্ব কিছু ব্যাপারও রয়েছে, তার মধ্যে হস্তক্ষেপ করা উচিত নয়। জবাবে রাহমাত বলে, তোমার জন্য এই কথা বলা অনেক সহজ, কেননা তোমার কাছে ওকা আছে যে সব সময় তোমার ফ্যামিলিকে এক করে রাখে, কিন্তু আমার তো তেমন নয়। উইবো তখন রাহমাতের দুঃখটা বুঝতে পারে। সে তাকে সান্ত্বনা দিতে বলে যে দেখো, আমরা তো জীবনে অনেক কষ্ট করেছি, এখন তাদের কিছুটা এনজয় করতে দাও। তারাও কেন আমাদের মতো কষ্ট করবে বলো? আমরা এত কষ্ট করেছি তো তাদের একটা ভালো জীবন দেওয়ার জন্যই, তাই না? তো এই পার্টিতে নাইন ড্রাগনসের সদস্যদের কথার মাধ্যমে আমরা জানতে পারি তাদের গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এখন, যেখানে এক পক্ষ এসব অনৈতিক কাজকর্ম বন্ধ করতে চায়, আর এই দলে রয়েছে উইবো, রাহমাত, তানতো আর তাহির। উইবো ছিল তাদের দলের প্রধান, আর বাকিরাও চায় উইবো যেন এসব কাজ দ্রুত বন্ধ করার ব্যবস্থা করে। আর অন্য পক্ষ এখনো এই কাজ চালিয়ে যেতে চায়, যেখানে আছে বেনি, ইন্দ্রা, সোফজান আর রবার্ট। এদের ধারণা উইবো তাদের বিজনেসের জন্য হুমকির কারণ হতে পারে, কারণ উইবো এখন সমস্ত ইল্লিগাল কাজ থেকে ব্রেক নিতে চায়। সে এখন সৎ পথে চলতে চায়, আর তার কাছেই নাইন ড্রাগনসের সমস্ত ইল্লিগাল কাজের ডকুমেন্টস রয়েছে, যেটা তাদের জন্য থ্রেটের কারণ হতে পারে। তারা এজন্য বিপদে পড়ে যেতে পারে। এদিকে আমরা লাজজাকে দেখি, সে তার হাজবেন্ড ওকা আর দুই মেয়েকে নিয়ে পার্টিতে চলে আসে। এরপরই সকলে একসাথে কেক কাটে আর অনেক আনন্দ করে। সবাই তো বেশ হাসি ঠাট্টা করে আজকের এই পার্টিটা এনজয় করতে থাকে। তো কিছুক্ষণ পরই দেখা যায় উইবো লাজার সাথে কথা বলতে কিছুটা সাইডে যায়। উইবো বলে, আমি জানি তুমি আমার উপরে ডিসঅ্যাপয়েন্টেড, কিন্তু আমি যাই করেছি সবকিছু তোমাদের ভালোর জন্যই করেছি। আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি কখনোই কিন্তু পরিবারের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চাইনি, সবসময় সবাইকে এক করে রাখতে চেয়েছি। উইবো লাজজাকে আরো বলে সে নিজের সমস্ত কালো ধান্দা বন্ধ করে দিবে, সে এসবের মধ্যে আর কখনোই যাবে না। সে এখন থেকে সৎ পথে চলবে, শুধুমাত্র তার মেয়ের একজন ভালো বাবা হওয়ার জন্য আর তার নাতনিদের ভালো দাদু হয়ে ওঠার জন্য সে এটা করবেই করবে। সে তাদেরকে আর হতাশ হতে দিবে না। তো এরপর সে বলতে থাকে, গ্যারিকে হারিয়েছি, এখন তোমাকে কোনোভাবেই হারাতে চাই না, তাই তুমি যা চাও তাই হবে। এখানে আমরা বুঝতে পারি যে লাজজার একটা ভাইও ছিল, কিন্তু সে কোনো কারণে মারা গেছে। উইবো তখন লাজজার কাছে নিজের পরিবারকে একটু ঠিক করার আর একটা সুযোগ চায়, কারণ তাদের মধ্যে অনেক দূরত্ব চলে এসেছিল। তো লাজজাও এবার তার বাবার কথায় রাজি হয়ে যায়। অবশেষে বাবা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে আর তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। এদিকে পার্টিতে ওকার কাছে একটা ফোন কল আসে। এতে তো ওকা সাথে সাথে পার্টি থেকে বেরিয়ে যায় আর এল নামের একটা মেয়ের সাথে দেখা করে। সে ওকাকে কিছু ডকুমেন্টস দেয় আর বলে, তোমার বাবার আসল মৃত্যুর তারিখ আর পুলিশের ফাইলে লেখা মৃত্যুর তারিখ একদমই আলাদা। তো এল তখন ওকাকে সতর্ক করে আর বলে তার ধারণা ওকার বাবার মৃত্যুর পেছনে বড় কোনো নেটওয়ার্ক ইনভলভ আছে, তাই এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করা ওকার জন্য বিপজ্জনক হতে পারে, তাই সে যেন এসবের থেকে দূরেই থাকে। তো জবাবে ওকা বলে, আমার বাবার হত্যাকারীকে খুঁজে বের করতে যা যা করা দরকার আমি সেই সব কিছুই করব। অন্যদিকে লাজজা তখন পার্টিতে ওকাকেই খুঁজছিল, সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, তাই এবার তাকে খুঁজতে খুঁজতে সে বাইরেই চলে আসে। সেখানেই লাজজা ওকাকে এলের সাথে কথা বলতে দেখে নেয়, কিন্তু দেখা যায় সে তাদের কাছে এগিয়ে না গিয়ে চুপচাপ সেখান থেকে ফিরে যায়। এদিকে এলের সাথে কথা শেষ করে ওকাও সেই ডকুমেন্টসগুলো নিয়ে সাবধানে সেখান থেকে চলে আসে।
যাতে কেউ তাকে দেখতে না পায়। তো পরের দৃশ্যে আমরা লাজা আর ওকাকে তাদের বাড়িতে দেখতে পাই। ওকা নিজের মেয়েদের ঘুম পাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরই লাজা ওকাকে জিজ্ঞেস করে এল কি পার্টিতে ইনভাইটেড ছিল। তো ওকা বুঝতে পারে লাজা তাকে আর এলকে একসাথে কথা বলতে দেখেছে। তাই ওকা বাহানা দিয়ে বলে আসলে তাদের কলেজে রিইউনিয়ন হতে চলেছে, এ কারণেই এল তার সাথে দেখা করতে এসেছিল, কিছু ফান্ডিং এর ব্যাপারে কথা বলতে। এখানে আমরা জানতে পারি যে এল আসলে ওকার কলেজের জুনিয়র ছিল। তবে লাজা এসব শুনে বুঝতে পারে ওকা তার থেকে কিছু তো একটা লুকানোর চেষ্টা করছে, কিন্তু সে ব্যাপারে আর কথা বাড়ায় না। এদিকে 9 ড্রাগনসের মেম্বার সোফজান বেনি আর ইন্দ্রাকে বলছিল চতুর্থবারের মতো তাদের ওয়্যার হাউসে রেড পড়েছে। ইন্দ্রা বলে পুলিশের কিছু ইউনিট আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু এরকম বারবার হতে থাকলে এই সব কিছুর সাথে তো আমাদের কানেকশনের ব্যাপারটাও ফাঁস হয়ে যাবে, তখন তো অনেক ঝামেলা ঘটতে পারে। তো তারা ভাবতে থাকে কে তাদের এই ইনফরমেশনগুলো লিক করেছে। বেনি তখন বলে হয়তো লোকাল কোনো লোকই এই কাজ করেছে। তবে সোফজানের ধারণা ছিল এই সব কিছুর পেছনে উইবোর হাত আছে। সে বলে উইবো এমনিতেও আমাদের বিজনেসের এগেনস্টে, তার উপরে সে এইসবের কারণে তার নিজের ছেলেকে হারিয়েছে, আর তার কাছে তো আমাদের সব প্রমাণও আছে। তখন ইন্দ্রা বলে তার মনে হয় না উইবো কিছু করেছে, কেননা যদি সে তাদের কোনো বিষয় পছন্দ না করে তাহলে সে সেটা তাদের সামনেই বলবে, তবে তাদের পেছনে এ ধরনের কাজ কখনোই সে করবে না। তো দৃশ্য চলে যায় পরদিন সকালে। লাজা তার মেয়েদের স্কুলে ড্রপ করে দিয়ে নিজের অফিসে যায়। সে বেশ চিন্তিত ছিল। তখনই তার এক কলিগ লাজজার কাছে আসে আর নিজের হাজবেন্ডের কল রেকর্ড দেখাতে থাকে আর বলে আমি প্রতিদিন আমার হাজবেন্ডের ফোন কলের রেকর্ড চেক করি, যাতে করে আমি ওর ব্যাপারে সব কিছু জানতে পারি। তো তার এসব কথা শুনে তো লাজা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। অফিস শেষ করেই সে নিজের মেয়েদের নিয়ে তার বাবার সাথে লাঞ্চ করতে যায়। সেখানে উইবো লাজজাকে বলে সে খুব দ্রুতই সবকিছু থেকে রিটায়ার্ড নিতে যাচ্ছে। এ কথা শুনে লাজজা কিছুটা চিন্তিত হয়ে যায় আর বলে সবকিছু ঠিকঠাক থাকবে তো। আসলে সে নিজের পরিবারের নিরাপত্তা নিয়েই চিন্তিত ছিল। সে বুঝতে পারছে না সে কি করবে। উইবো তখন জানায় অনেক লোকেদের সাথে সোফজান ইন্দ্রার ঝামেলা আছে, এখন তো ওদের দলে বেনিও যোগ দিয়েছে। তো লাজা যখন এই ব্যাপারে প্রশ্ন করে তখন উইবো বলে যখন আমরা এসব কাজ করা শুরু করেছিলাম তখন থেকেই আমি শুধুমাত্র একটা জিনিস টাচ করতে মানা করেছিলাম, কিন্তু ওরা এতটাই লোভী হয়ে গিয়েছিল যে আমার কথা না মেনেই ওরা সেই হিরোইন ব্যবসা শুরু করে দেয়। এটার কারণেই গ্যারিও আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, আর এই ব্যাপারটা আমি কখনোই ভুলতে পারবো না। এসব বলতে গিয়েই সে কিছুটা আপসেট হয়ে পড়ে। লাজা তার বাবাকে তখন কথা দেয় সে সব সময় তার পাশে থাকবে। তো দৃশ্য এখানেই কাট হয়। এরপরই মাঝরাতে হঠাৎই লাজার ঘুম ভেঙে যায়। সে ওকাকে তখন পাশে দেখতে পায় না, তাই দ্রুত উঠে তাকে খুঁজতে শুরু করে। ওকা তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। লাজজাকে দেখেই ওকা বলতে থাকে তার অফিসের একটা জরুরি কল এসেছিল, তাই সে কথা বলছে। তবে লাজজা লক্ষ্য করে ওকা তার থেকে কিছু একটা লুকিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা কি তা সে বুঝতে পারে না। এতে তো লাজজার সন্দেহ আরো বেড়ে যায়। অন্যদিকে এল তার টিমকে নিয়ে সফজানদের ওয়্যার হাউসে রেড পড়ার নিউজটা দেখছিল। এখানে আমরা জানতে পারি মূলত পুলিশকে এলের কোম্পানি এই ইনফরমেশন দিয়েছিল। এলের টিম মেম্বাররা তখন তাদের নেক্সট মুভের ব্যাপারে এলকে জিজ্ঞেস করে যে তারা এরপর কি করবে। এল বলে আমাদের নেক্সট মুভ নির্ভর করবে 9 ড্রাগনসের পরবর্তী স্টেপের উপর। আমাদের এই কাজটাই ছিল 9 ড্রাগনসের বরবাদের শুরু, কেননা এটার জন্য ওরা একে অপরকে ব্লেম করবে। এভাবেই তাদের নিজেদের মধ্যে ক্ল্যাশ শুরু হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা তানতোকে দেখি। তার গাড়ি একটা সিগন্যালে এসে থামে। সেখানে একটা ছেলে এসে টাকার জন্য তার কাছে সাহায্য চায়। তখন তানতোর ড্রাইভার ছেলেটাকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু তানতো তাকে থামায় আর ছেলেটাকে কিছু টাকা দিতে বলে। তো যখন ড্রাইভার ছেলেটাকে টাকা দেয় তখন তো ছেলেটা তানতোর নাম ধরে সম্বোধন করে তাকে ধন্যবাদ জানায়। তবে অপরিচিত একটা ছেলের মুখে নিজের নাম শুনে তানতো তো বেশ ঘাবড়ে যায়। তো এরপরই ছেলেটা রহস্যজনকভাবে বলে সোফজান তানতোকে শুভেচ্ছা পাঠিয়েছে। এটা শুনেই তো তানতো পুরো শকড হয়ে যায়, আর এর মধ্যেই সিগন্যাল ছেড়ে দিলে ড্রাইভার গাড়ি আবারও স্টার্ট দেয়। ঠিক সেই সময়ই একটা ট্রাক এসে তানতোর গাড়িতে ধাক্কা দেয়। ড্রাইভার তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। তানতো তখন সেই ছেলেটার কাছে সাহায্য চাইতে থাকে। সেই ছেলেটা তখন এগিয়ে এসে ড্রাইভারকেই হত্যা করে দেয়। তানতো তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়।
তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই ছেলেটা তাকেও মেরে ফেলে। অন্যদিকে রাহমাত তখন নিজের ফ্যামিলির সাথে ডিনার করছিল। সে তো মারিওর কাজে বেশ খুশি ছিল, কিন্তু কেভিনের কাজে সে মোটেও সন্তুষ্ট ছিল না। এখানে আবারও কেভিন আর মারিওর মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখনই তাদের মা এসে কোনোভাবে তাদের শান্ত করে। এই সময় রাহমাতের কাছে একটা ফোন আসে। ফোনের অপর পাশের কথা শুনে সে তো পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে ওকার কাছেও একটা ফোন কল আসে। সে লাজজাকে অফিসের জরুরি কাজের বাহানা দিয়ে তখন দ্রুত বেরিয়ে পড়ে। পরের দৃশ্যেই আমরা ওকাকে উইবোর সাথে মিট করতে দেখি। উইবো ওকাকে একটা অফিস রুমে নিয়ে যায়। সেখানে অনেক ফাইল ছিল, যেগুলো মূলত 9 ড্রাগনসের ইল্লিগাল কাজের প্রমাণ। উইবো তখন ওকাকে বলে, এগুলো আমাদের পুড়িয়ে ফেলতে হবে, তবে তার আগে কিছু ডকুমেন্টস আমি নিজের কাছে সরিয়ে রাখবো। অপরদিকে সফজান আর বেনি কেভিনকে ডেকে পাঠায়। মূলত তারা কেভিনকে নিজেদের দলে নিতে চাইছিল, যাতে তার মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে পারে। দৃশ্য এখানেই কাট হয়। পরের দৃশ্যেই আমরা উইবো এবং লাজজাকে একসাথে শুটিং প্র্যাকটিস করতে দেখি। তারা দুজন তো বেশ হ্যাপি ছিল আর অনেক এনজয় করছিল। রাতে যখন উইবো বের হওয়ার প্রস্তুতি নিতে থাকে, তখনই সে লক্ষ্য করে তাদের শুটিং স্পটে আর একটা গাড়ি পার্ক করা হয়েছে। আর উইবো যখন সেদিকে চেক করতে যায়, তখনই কিছু লোক সেখানে চলে আসে। এখানে আমরা সেই ছেলেটাকেও দেখতে পাই, যে কিনা তানতোকে হত্যা করেছিল। উইবো তো তাদের দেখে বেশ ঘাবড়ে যায় আর দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে ওয়াশরুম থেকে লাজজা উইবোর চিৎকার শুনতে পায়, তাই সে দ্রুত বেরিয়ে আসে। তখনই সে সফজানকে সেখানে দেখে, যে নিজের বন্দুক রিলোড করছিল। সেই সময় সেখানে উইবো চলে আসে। সে সফজানকে সেখানে দেখে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জবাবে সফজান বলে সে উইবোর সাথে শুট প্র্যাকটিস করতে এসেছে। সে এরপর লাজজাকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা তো এখন আর আমাদের সাথে শুটিং প্র্যাকটিস করেই না। যাক, তো এরপর সে উইবোকে মাদক ব্যবসায় আবারও ফিরে আসার অফার করে। উইবো তখন তাকে ইগনোর করে আর লাজজাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই সব কিছুতে লাজজা নিজের পরিবার আর তার বাবাকে নিয়ে বেশ চিন্তিত ছিল। সেই উইবোকেও এই ব্যাপারে জানায়। উইবো তখন আশ্বাস দিয়ে বলে এখনো মেইন ট্রাম্প কার্ডটা তার হাতেই আছে। সে জানায় সব কেসের ফিনান্সিয়াল রিপোর্ট তার কাছে আছে। লাজজা বলে এটার কারণে তো উইবো আরও তাদের ওপেন টার্গেট হয়ে যাবে। তো দৃশ্য এখানেই কাট হয়। এদিকে সফজান যখন শুটিং প্র্যাকটিস করছিল, তখনই সেখানে কেভিন আর তার বডিগার্ড আর্তুরও চলে আসে। আমরা বুঝতে পারি কেভিন তাদের সাথে হাত মেলাতে রাজি হয়েছে। সফজান তখন কেভিনকে বলে তুমি আমাদের সিক্রেট ওয়েপন। কেভিনও এই কথা শুনে বেশ খুশি হয়ে যায়। সে জানায় সে ক্যাসিনো বিজনেসে চেঞ্জ আনতে চায়। সফজান তখন তাকে বলে যে তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, শুধু সময় মতো তার কাজটা করলেই চলবে। এ কথা বলেই সফজান সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তাহিরের সাথে বেনি দেখা করে। প্রথমে তো তাহির তার সাথে কথাই বলতে চায় না, কিন্তু বেনি তাকে ব্ল্যাকমেইল করে আর তার সাথে কথা বলতে তাকে বাধ্য করে। অপরদিকে উইবো তখন তার অফিসের রেজিগনেশন লেটারে সিগনেচার করছিল। কিছুক্ষণ পরেই তাহির তাকে ফোন করে। সে উইবোকে জানায় নিজের পরিবারের নিরাপত্তার জন্য সে উইবোর পাশে আর থাকতে পারছে না। সে এটাও জানায় নিজের পরিবারের সেফটির জন্য সে খুব দ্রুতই তাদের ইন্দোনেশিয়া থেকে অন্য কোথাও পাঠিয়ে দিবে। সে উইবোকেও এমনটাই করার সাজেশন দেয়। কিছু একটা ভেবে উইবো আবারও নিজের সিক্রেট সেই অফিসে ওকাকে ডেকে পাঠায়। এরপর সে সেই ডকুমেন্টসগুলো পুড়িয়ে ফেলতে থাকে। এরপরই সে ওকাকে ল্যাপটপ থেকে 9 ড্রাগনসের সমস্ত ফাইল একটা হার্ড ডিস্কে শিফট করে নিতে বলে আর ল্যাপটপের সব ফাইল ডিলিট করে দিতে বলে। এরপর উইবো ওকাকে সতর্ক করে আর বলে সে যেন লাজজাকে তাদের এই গোপন মিটিংগুলোর ব্যাপারে কিচ্ছু না জানায়। জবাবে ওকা বলে লাজজা যথেষ্ট স্মার্ট, আজ হোক বা কাল সে সন্দেহ করবেই করবে। উইবো বলে ওদের সেভ করতেই আমাদের এই মিথ্যাটা ওকে বলতে হবে। এরপরই সে ওকাকে বলে এই হার্ড ডিস্কটাই তার ট্রাম্প কার্ড, যদি তার কিছু হয়ে যায় ওকা যেন সবকিছুর দেখাশোনা করে। ওকাও তখন তাকে আশ্বস্ত করে বলে সে সব সময় নিজের পরিবারকে প্রোটেক্ট করবে। তো কিছুক্ষণ পরেই ওকা সেখানে সেই পুলিশ অফিসারের ডকুমেন্টসও পেয়ে যায়, যে কিনা তার বাবার কেসের সাথে ইনভলভ ছিল। ওকা তখন আড়ালে সেটা নিজের কাছে রেখে দেয়। বাড়ি ফিরলে লাজজা ওকাকে প্রশ্ন করে
প্রতিদিন রাতে তার অফিসে মিটিং করতে কেন যেতে হয়? প্রতিদিন তো একটা মানুষের মিটিং থাকতে পারে না। এরপর লাজজা আরো বলে, আমি তোমার সব কলেজ বন্ধুদের সাথে যোগাযোগ করেছি, তারা তো বলেছে তোমাদের কোনো রিইউনিয়ন পার্টিই ছিল না। তাহলে তুমি এলের সাথে কেন দেখা করেছিলে, আর আমাকেই বা কেন মিথ্যা বলেছ? ওকা তখন তাকে বলে, সে যা কিছু করছে নিজের পরিবারের জন্যই করছে। সঠিক সময় হলে সে লাজজাকে সব কিছু জানাবে। পরদিনই উইবো পুলিশ কমিশনার মিস্টার টেগরকে একটা মিটিং এর জন্য ডেকে পাঠায়। সে তাকে বলে, তাদের 9 ড্রাগনস এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, যেখানে উইবো, রহমত আর তানতো এরা কখনোই মাদক টাচ করেনি, কিন্তু বাকিরা এই বিজনেসে জড়িয়ে গিয়েছে। এখান থেকে তাদের 9 ড্রাগনসের ভাঙন শুরু। সে আরো বলে, যদি তার কিছু হয়ে যায় তবে টিগর যেন তার পরিবারের সেফটি নিশ্চিত করে। টিগরও তাকে এই ব্যাপারে আশ্বস্ত করে। এরপর উইবো জানায় তার কাছে ওদের সমস্ত ইলিগাল কাজের প্রমাণ আছে, কিন্তু সে কখনোই নিজের কলিগদের বিরুদ্ধে এসব প্রমাণ ব্যবহার করতে চায় না। দৃশ্য এখানেই পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা টেগরকে সফজান, ইন্দ্রা এবং বেনির সাথে একটা মিটিং করতে দেখতে পাই, যেখানে সে উইবোর সব গোপন কথা তাদের জানিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি টিগর আসলে টাকার বিনিময়ে উইবোকে ধোকা দিচ্ছে। তো টিগর চলে যাওয়ার পর সফজান ইন্দ্রাকে বলে, উইবোর সবকিছু মিডিয়ার সামনে নিয়ে আসার আগেই আমাদের নিজেদের সিক্রেট ওয়েপনটা ব্যবহার করতে হবে। এখানে আমরা এটা বুঝতে পারি যে তারা উইবোকেই রাস্তা থেকে সরিয়ে ফেলার প্ল্যান করছে। পরবর্তীতে তারা কেভিনের সাথে মিট করে তাকে ইয়োশি নামের এক মাদক ডিলারের সাথে মিট করতে বলে। সেই সাথে এটাও বলে এটাই কেভিনের তাদের সামনে নিজেকে প্রমাণ করার সুযোগ, তাই সে যেন এই সুযোগ মিস না করে। কেভিন তখন ইয়োশির সাথে মিট করতে একটা বারে চলে যায়। ইন্দ্রার ছেলে অ্যালেক্স আর কেভিনের বডিগার্ড আর্তুরও তার সাথে সেখানে যায়, কিন্তু ইয়োশি তো তাদের পাত্তাই দেয় না, তাই সে তাদের সাথে ডিলও করতে রাজি হয় না। এ কারণে কেভিন আর্তুরোর সাথে ইয়োশির সমস্ত সাপ্লাই ছিনিয়ে নেয়ার প্ল্যানিং করে। প্ল্যান মোতাবেক তারা ইয়োশির গোডাউনে চলে যায়। সেখানে গিয়ে আর্তুরো আর অ্যালেক্স ইয়োশির সমস্ত লোকদেরকে মেরে ফেলে। এরপরই কেভিন ইয়োশিকে হুমকি দেয়। ইয়োশিও তো ভয় তখন তার কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর তারা সমস্ত মাল নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা আর্তুরোকে এলের বাড়িতে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি আর্তুরো মূলত এলের বয়ফ্রেন্ড। সে এলকে কেভিনের ক্যাসিনোর লোকেশন দিয়ে দেয়। সেই সাথে এটাও জানায় কেভিন অনলাইন গ্যাম্বলিং সার্ভার চালু করতে যাচ্ছে। এলের ধারণা ছিল 9 ড্রাগনসের সব সদস্যরাই ক্রিমিনাল। তো এরপরই আমরা ভেনেসা নামের একজন সাংবাদিকের সাথে পরিচিত হই। সে রামাতের ইন্টারভিউ নিতে তার অফিসে চলে যায়। প্রথমে তো সে বেশ ক্যাজুয়াল প্রশ্ন করছিল, কিন্তু কিছুক্ষণ পরই সে রামাতকে প্রশ্ন করে যে 7 বছর আগে ফিরমান নামের এক সাংবাদিকের মৃতদেহ একটা সুটকেসের ভেতর পাওয়া গিয়েছিল। 9 ড্রাগনসের সাথে কি এই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে? রামাত তো এই প্রশ্ন শুনে বেশ রেগে যায়। আসলে ফিরমান ছিল ভেনেসার বাবা, আর সে নিজের বাবার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতেই এখানে রাহমাতের ইন্টারভিউ নিতে এসেছিল। রাহমাত তখন ভেনেসাকে সিকিউরিটি গার্ডের মাধ্যমে অফিস থেকেই বের করে দেয়। তো এর কিছুক্ষণ পরই এল ভেনেসাকে ফোন করে। তারা আগে থেকেই একে অপরের সাথে পরিচিত ছিল, কেননা তারা প্রায়ই একে অন্যকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করত। এল তখন 9 ড্রাগনসকে এক্সপোজ করার জন্য ভেনেসাকেও তার টিমের সাথে কাজ করতে বলে। সে ভেনেসাকে নিজের লোকেশনে ডেকে পাঠায়। তো ভেনেসাও সেখানে পৌঁছালে সে রিও, নিকো আর আলানের সাথে পরিচিত হয়, যেখানে নিকো ছিল বেনির ইল্লিগাল সন্তান, আর এদের সকলেরই উদ্দেশ্য ছিল 9 ড্রাগনসের বরবাদি। অন্যদিকে ওকা উইবোর ওয়্যার হাউসে গিয়ে তার বাবার কেসের ব্যাপারে সব ইনফরমেশন কালেক্ট করে নেয়। সেখান থেকে সেই পুলিশ অফিসারের সমস্ত ডিটেলস কালেক্ট করে বেরিয়ে পড়ে। এদিকে কেভিন যখন তার কাজের আপডেট জানাতে ইন্দ্রা আর সফজানের কাছে আসে, ইন্দ্রা তো কেভিনের উপর অনেক রেগেছিল, কেননা সে ইয়োশির লোকেদের মেরে ফেলেছিল। কিন্তু সফজান তার বেশ প্রশংসা করে। সে বলে কেভিন ঠিকই বলেছে, নিজের ভাগ বুঝে পেতে হলে যে কাউকে রাস্তা থেকে সরাতেই হয়। এরপরই সে কেভিনকে উস্কে দিয়ে বলে, যদি তুমি তোমার বাবা আর আঙ্কেল উইবো সব সম্পত্তি নিজের করে পেতে চাও, তাহলেও তোমাকে এটাই করতে হবে, তাদেরকে রাস্তা থেকে সরিয়ে ফেলো। প্রথমে তো কেভিন তার কথায় রাজি হয় না। তখনই সফজান তাকে বলে, যদি তুমি নিজের নামকে বড় করতে চাও, তাহলে তুমি খুব ভালো করেই জানো তোমার পথে কে বাধা হয়ে দাঁড়াবে। এ কথা শুনে কেভিন কিছু একটা ভাবতে থাকে। তো পরদিনই ওকা সেই লোকেশনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়েই নূর মানসিয়া নামের সেই পুলিশ অফিসারের সাথে তার দেখা হয়, আর দৃশ্য এখানেই কাট হয়। এদিকে লাজজা ওকার জন্য বেশ চিন্তিত ছিল।
সে ওকাকে ফোনও করে, কিন্তু ওকা তার ফোনই রিসিভ করে না। এখানে আমরা ওকাকে বেশ ড্রিঙ্ক করতে দেখতে পাই। কোনো একটা কারণে সে অনেক বেশি আপসেট ছিল। আমরা বুঝতে পারি হয়তো সেই পুলিশ অফিসারের থেকে ওকা এমন কিছু জানতে পেরেছে যেটা সে কখনোই এক্সপেক্ট করেনি। এল তখন সেখানে এসে তাকে সান্ত্বনা দেয়, এরপরই রেস্ট করার জন্য কোনোভাবে তাকে একটা রুমে নিয়ে যায়। অন্যদিকে উইবোর অফিসে তখন দুজন মুখোশধারী ব্যক্তি অ্যাটাক করে বসে। উইবো তো লাজজাকে ফোন করে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। লাজজা তখন বাড়ির দিকেই ফিরছিল। উইবো জানায় তার অফিসে অ্যাটাক হয়েছে, লাজজা যেন ভুলেও এদিকে না আসে। এরপরই সে বলে যা কিছুই হয়ে যাক না কেন লাজজা যেন সব সময় মনে রাখে যে তার বাবা তাকে অনেক বেশি ভালোবাসে। লাজজা তো কিছুই বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। সে তো কাঁদতে শুরু করে দেয়। এরপরই দ্রুত গাড়ি ঘুরিয়ে উইবোর অফিসের দিকে রওনা দেয়। এর মধ্যেই উইবোর ঘরে একজন ব্যক্তি প্রবেশ করে। সেই ব্যক্তি নিজের মাস্ক খুলে ফেললে আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, বরং কেভিন ছিল। উইবো এটা দেখে বলে সে নিশ্চিত যে রাহমাত কেভিনকে পাঠায়নি। জবাবে কেভিন বলে সে এখানে নিজে থেকেই এসেছে, তার বাবা রাহমাতের সাথে এর কোনো লেনদেন নেই। উইবো তখন বলে আমি তোমাকে ছোট থেকে চিনি, ওরা শুধুমাত্র নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করছে। ওদের কথা না শোনাই তোমার জন্য ভালো হবে, আর ওরা তোমাকে যেই প্রমিস করেছে সেটা ওরা কখনোই রাখবে না, আমি বলে দিচ্ছি। তাই দয়া করে তাদের কথা শুনে কোনো কাজ করতে যেও না। তো তার এসব কথা শুনে কেভিন কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। এই সুযোগে উইবো তার থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো কেভিনের সাথে পেরে ওঠে না। কেভিন তখন উইবোকে শুট করে দেয়। এর মধ্যে লাজজাও উইবোর অফিসে এসে পৌঁছায়। তখনই গুলির শব্দে সে তো অনেক ঘাবড়ে যায় আর দ্রুত উইবোর কেবিনের দিকে যেতে থাকে। ঠিক তখনই সে মাস্ক পরে কেভিন আর তার লোক সেখান থেকে বেরিয়ে আসে। লাজজা তখন আড়াল থেকে তাদেরকে শুট করে দেয়। এতে কেভিনের সেই লোক আহত হয়, তবে কেভিন সেখান থেকে পালিয়ে যায়। এরপরই সে সেই আহত লোককে গুলি করে একেবারেই মেরে ফেলে, যাতে তার মাধ্যমে লাজজা কিচ্ছু জানতে না পারে। লাজজা তখন ছুটে গিয়ে উইবোর কাছে যায়। সে তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিল, তার অবস্থা খুবই খারাপ। লাজজা তো নিজের বাবার এই অবস্থা দেখে অনেক বেশি কাঁদতে থাকে। তার অনেক কষ্ট হয়, সে তার বাবাকে এই অবস্থায় দেখবে কখনো ভাবতে পারেনি। তো সে তার বাবার এই অবস্থা দেখে অনেক বেশি কাঁদতে থাকে, সে অনেক বেশি ভেঙে পড়ে আর উইবো সেখানেই মারা যায়। অন্যদিকে ওকাও তখন উইবোর অফিসেই আসছিল। সে নিজের গাড়িতেই বসেছিল। তখনই সে কেভিনকে সেখান থেকে বেরিয়ে আসতে দেখে, কিন্তু কিছুটা ড্রাঙ্ক থাকায় সে তখন বিষয়টা বুঝতে পারে না। পরবর্তী দৃশ্যে আমরা লাজজা আর তার মাকে হাসপাতালে দেখতে পাই। মা মেয়ে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো এরপরই বাড়ি ফিরলে লাজজার সাথে ওকার দেখা হয়। সে তো ওকাকে জড়িয়ে ধরে অনেক বেশি কাঁদতে থাকে। লাজজা বলে সে ওকাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু ওকা তো তার ফোনই রিসিভ করেনি। ওকাও তখন তাকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরে, কিন্তু এখানে দেখা যায় ওকার ফেসে একটা অদ্ভুত স্মাইল, যেন উইবোর মৃত্যুতে সে বেশ খুশি হয়েছে। তবে লাজজার সামনে সে স্যাড হওয়ার নাটক করে। সে এমনটা কেন করছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। পরের দৃশ্যে আমরা সফজান, ইন্দ্রা, কমিশনার মিস্টার টিগার, কেভিন আর বডিগার্ড আর্তুরোকে দেখতে পাই। কমিশনার টিগার জানায় তারা উইবোর অফিস তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তারা কোথাও হার্ড ডিস্ক খুঁজে পায়নি। এতে তারা সকলেই বেশ চিন্তিত হয়ে পড়ে। সফজান তখন বিরক্ত হয়ে কেভিনকে বলে তোমাকে তো আগেই বলে দিয়েছিলাম উইবোকে বন্দি করে তার থেকে সমস্ত ডাটা কালেক্ট করতে, কিন্তু তুমি তো বোকার মতো আগেই ওকে শুট করে দিয়েছ। তো যখন তারা কথা বলছিল ঠিক তখনই সেখানে রাহমাত চলে আসে। সে সফজানের কাছে উইবোর মৃত্যুর কারণ জানতে চায়। রাহমাত অনেক বেশি রেগেছিল, কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল উইবোর মৃত্যুর পেছনে সফজানেরই হাত রয়েছে। রাহমাত তখন কেভিনকে বাড়ি ফিরে যেতে বলে, সেই সাথে তাকে ওয়ার্নিং দিয়ে বলে এরা সবাই লোভী আর স্বার্থান্বেষী মানুষ, এরা একদিন কেভিনকেও ধোঁকা দিবে। কিন্তু কেভিন নিজের বাবাকে বলে এখন এটাই তার আসল পরিবার, সে আর কখনো বাড়িতে ফিরে যাবে না। রাহমাত বুঝতে পারে সফজানরা কেভিনের ব্রেইন ওয়াশ করে ফেলেছে, তাই সে এখন আর তার কোনো কথাই শুনবে না। রাহমাত তখন হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এতে সফজান তো বেশ খুশি হয়। পরদিনে আমরা উইবোর ফিউনারেলের দৃশ্য দেখতে পাই, যেখানে রাহমাত আর তার স্ত্রী উইবোর স্ত্রী রাত্নার সাথে তাদের বিজনেস নিয়ে কথা বলছিল। তারা বলে উইবো মারা যাওয়ার পর এখন কারো উচিত
তার ব্যবসার দায়িত্ব নেওয়া, নয়তো তানতোর সম্পত্তির মতো সফজান উইবোরও সবকিছু নিজের করে নিবে। এটা শুনে রাতনা বলে রাহমাত আর তার স্ত্রী উইবোর সম্পত্তি দেখাশোনা করার জন্য সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য ব্যক্তি, তবে এতে হয়তো তাদের জীবনও ঝুঁকিতে পড়ে যাবে। রাহমাত বলে সে উইবোকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছে, তাই উইবোর পরিবার আর তার বিজনেসকে প্রোটেক্ট করতে গিয়ে যদি তার মৃত্যুও হয় তবুও তার কোনো দুঃখ থাকবে না। এদিকে আর্তুরও আবারও এলের সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সে এলকে জানায় সফজানের দল পাগলের মতো উইবোর সেই হার্ড ডিস্ক খুঁজছে, কেননা সেখানেই 9 ড্রাগনসের সব ইল্লিগাল কাজের প্রমাণ রয়েছে। এ কথা শুনে এল কিছু একটা ভাবতে থাকে। সে তখন একটা বোর্ডে নতুন একটা পেজ লাগিয়ে দেয়। সেই বোর্ডেই আমরা 9 ড্রাগনসের সব ইনফরমেশন টাঙানো দেখতে পাই। আর্তুরও এলকে বলে শুধুমাত্র কেভিনের উপর ঘৃণা থেকে তার এত কিছু করা উচিত হচ্ছে কি, কেননা এসব প্রতিশোধ নিতে গিয়ে তো এলের লাইফেও এগুলোর প্রভাব পড়বে। তার এই কথা শুনে এল তো অনেক বেশি রেগে যায়। এখানে আমরা জানতে পারি কেভিন এলের মায়ের সামনেই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। এল এই সব কথা ভেবে অনেক বেশি ভেঙে পড়ে। আর্তুরও তখন কোনোভাবে তাকে শান্ত করে। অন্যদিকে সফজান, ইন্দ্রা আর কেভিন উইবোর ফিউনারেল অ্যাটেন্ড করতে আসে। ওকা তো কেভিনকে ডেকে তখন একটা সাইডে নিয়ে যায়। এরপর তাকে জিজ্ঞেস করে সে গত রাতে কোথায় ছিল। এই প্রশ্ন শুনে কেভিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলে সে তার বারে ছিল। কেন? তখন ওকা তাকে বলে সে তো গত রাতে কেভিনকে উইবোর অফিস থেকে বের হতে দেখেছে। তো এই বিষয়টা নিয়েই তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই সেখানে লাজজা চলে আসে। ওকা তখন লাজজাকে বলে কেভিন উইবোর মৃত্যুর ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। কেভিন তখন লাজজাকে বলে তার ওকাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, কেননা ওকা বলছে সে কেভিনকে গত রাতে উইবোর অফিসে দেখেছে, কিন্তু সে তো সেদিকে যায়নি। লাজজা তখন কেভিনকে জিজ্ঞেস করে কেভিন গত রাতে সেখানে কি করছিল। তখনই কেভিন টপিক চেঞ্জ করতে লাজজাকে বলে যদি ওকা তাকে উইবোর অফিসে দেখে থাকে তাহলে তো ওকাও সেখানে ছিল, সে তাহলে সেখানে কি করছিল। লাজজা তো এ কথা শুনে অবাক হয়ে যায়। সেই ব্যাপারে ওকাকে জিজ্ঞেস করে, কিন্তু ওকা তার কথার কোনো জবাবই দিতে পারে না। কেভিন তখন তাদের দুজনকে টন্ট করে সেখান থেকে চলে যায়। এরপরই লাজজা আবার ওকাকে একই প্রশ্ন করতে থাকে, কিন্তু ওকা বিষয়টা ইগনোর করে আর বলে সঠিক সময় এলে সে লাজজাকে সবকিছু জানাবে। সেদিন মাঝরাতে আবারও ওকা কোথাও একটা যাচ্ছিল। লাজজা যখন ওকাকে এই ব্যাপারে প্রশ্ন করে তখন প্রতিবারের মতো ওকা তাকে একই জবাব দেয়। অন্যদিকে রাহমাত আর তার স্ত্রী মারিওকে উইবোর ব্যবসার দায়িত্ব নেয়ার জন্য কনভিন্স করছিল। তারা বলে যদি মারিও এই ব্যবসার দায়িত্ব নেয় তাহলে তাদের পাশাপাশি লাজজা আর তার পরিবারের নিরাপত্তাও নিশ্চিত হবে। এখানে আমরা জানতে পারি মারিওর মনে লাজজার জন্য ফিলিংস ছিল। তো শেষ পর্যন্ত লাজজার কথা ভেবে মারিও তার বাবা মায়ের প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে লাজজা ওকার ডেস্কে খোঁজাখুঁজি করে একটা অ্যাড্রেস খুঁজে পায়, যেটা কিনা একটা হোটেলের রুম নাম্বার ছিল। পরদিন সকালেই দেখা যায় লাজজা টিগরের সঙ্গে দেখা করতে যায়। সে তার বাবার সেই দুজন হত্যাকারীর ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু টিগর জানায় তারা এখনো হত্যাকারীদের খুঁজে পায়নি। যেহেতু উইবোর অনেক শত্রু আছে তাই তারা ইজিলি কাউকে সন্দেহ করতে পারছে না। এখানে তো লাজজার টিগরকেও সন্দেহ হতে থাকে। এরপরই সে সেই হোটেলে চলে যায় আর হোটেলে পৌঁছেই সে রিসেপশনিস্টকে ওকার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রিসেপশনিস্ট জানায় তারা কোনো কাস্টমারের ইনফরমেশন কাউকে দিতে পারে না। লাজজা তখন হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায়। যখন সে নিজের গাড়িতে বসেছিল তখনই হোটেলের একজনের স্টাফ এসে ওকার ইনফরমেশন তাকে জানায়। সে বলে ওকা মাঝে মাঝে এখানে আসে আর সব সময় সে একটা মেয়ের সাথে এখানে আসে। এই সব শুনে তো লাজজা আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে রিপোর্টার ভেনেসা বেনির সাথে দেখা করে। সে জানায় সে রিপোর্টার ফিরমিনের মেয়ে। এরপর সে আরো বলে সে খুব ভালোভাবেই জানে বেনি আর সফজানরাই তানতো আর উইবোর মৃত্যুর পেছনে রয়েছে। বেনি তো তার কথায় হেসে দেয় আর বলে ওরা আমাদের বন্ধু ছিল, ওদেরই যদি এই অবস্থা হয় তাহলে তোমার এত সাহসের জন্য কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখেছো? ভেনেসা তখন স্মাইল করে নিজের হিডেন ক্যামেরা বের করে আর বলে এসব তার কাছে যতদিন আছে ততদিন তারা কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। একথা বলেই ভেনেসা সেখান থেকে চলে যায়। বেনি তার এই বোল্ডনেস দেখে কিছুটা ঘাবড়েই যায়। পরবর্তীতে সে সফজানের সাথে দেখা করে ব্যাপারটা জানায়। সফজান বলে যদি এমন কিছু সামনে চলে আসে
তাহলে তখন তারা কেভিনকে সহজেই ফাঁসিয়ে দিবে। এতে তারা সব সময় সেফ থাকবে। এদিকে এল যখন নিজের টিমকে নিয়ে একটা ক্যাসিনোতে অ্যাটাক করার প্রস্তুতি নিচ্ছিল, তখনই তার কাছে ওকার ফোন কল আসে। সে আর্জেন্টলি তাকে দেখা করার জন্য ডেকে পাঠায়। এল তখন নিজের টিমকে তাদেরকে প্ল্যান মোতাবেক কাজ করতে বলে ওকার সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে মাঝরাতে ওকা আবারও কাজের বাহানায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু এবার লাজজাও তার পিছু করার সিদ্ধান্ত নেয়। এদিকে ওকা তাদের সেই নির্দিষ্ট রুমে এসে এলের সাথে দেখা করে। সেই উইবোর সেই হার্ড ডিস্কের ব্যাপারেও তাকে জানায়। এরপর বলে তাকে মূলত সেই ডকুমেন্টসগুলোর জন্যই মেরে ফেলা হয়েছে। এল তখন ওকাকে জিজ্ঞেস করে, তো সেই ডকুমেন্টসগুলো এখন কোথায় আছে? ওকা তার এই কথার জবাব না দিয়ে এলকে প্রশ্ন করে, যদি এল সেটা পেয়ে যায় তাহলে কি সেটা পাবলিকের সামনে নিয়ে আসবে? জবাবে এল বলে সে ওই সব কিছু করবে যেগুলোর মাধ্যমে সে কেভিনকে নিচু দেখাতে পারবে। ওকা বলে এটা করলে তো তার নিজের পরিবারের সম্মানও নষ্ট হবে। অপরদিকে রাহমাত যখন নিজের অফিস থেকে বের হয়, তখন সে কিছু লোককে তাদের উপরে হামলা করতে এগিয়ে আসতে দেখে। রাহমাত তখন নিজের বডিগার্ডের সাথে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু সেই লোকেরা তাদের উপরেই অ্যাটাক করে দেয়। তখন রাহমাত আর তার বডিগার্ডের সাথে সেই লোকেদের ফাইট হতে থাকে। রাহমাতের বডিগার্ড কোনোভাবে তাকে সেভ করে সেখান থেকে বের করার চেষ্টা করে, কিন্তু এই সময়ই সে গুলিবিদ্ধ হয়। রাহমাত তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই লোকেরাও তাকেও ফাইনালি ছুরি দিয়ে আঘাত করে বসে। ঠিক তখনই অন্যান্য গার্ডরাও সেখানে চলে আসে। তখন সেই লোকেরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই সময় আমরা সেই পার্কিং স্পটে কেভিনকেও দেখতে পাই। সেই লোকগুলো সেখান থেকে পালিয়ে যাওয়ার পর সেও নিজের গাড়ি নিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। আমরা বুঝতে পারি সফজানের কথায় কেভিন তার লোকেদের দিয়ে নিজের বাবাকেই খুন করতে এখানে এসেছিল। এদিকে লাজজা সেই হোটেলে গিয়ে সরাসরি সেই রুমের দিকে যেতে শুরু করে। রিসেপশনিস্ট আর সিকিউরিটি গার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টাও করে, কিন্তু লাজজা কাউকে পাত্তা না দিয়ে সেই রুমের সামনে চলে যায়। এরপরই সে সেখানে জোরে জোরে নক করতে শুরু করে। এল আর ওকা তো এতে বেশ ঘাবড়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই লাজজা যেই রুমে নক করছিল সেটা আসলে ওকা আর এলেন নয়, বরং অন্য কারো রুম ছিল। লাজজা তো বেশ ইম্বারেসড হয়ে সেখান থেকে ফিরে আসতে থাকে। অন্যদিকে এল আর ওকার রুমে ভেনেসা নক করছিল। ভেনেসা কেভিনের অনলাইন গ্যাম্বলিং এর বিষয়টা এক্সপোজ করার প্ল্যানে এলের সাথে কাজ করছিল। সেই সম্পর্কে ডিসকাস করতেই সেখানে এসেছিল। এখানে আমরা জানতে পারি এল আগেই লাজজার এখানে আসার খবরটা জানতে পেরে যায়, তাই সে রিসেপশনিস্টের পরামর্শে তাদের রুম চেঞ্জ করে নিয়েছিল। এদিকে এলের টিম কেভিনের ক্যাসিনো অ্যাটাক করতে সেখানে পৌঁছে যায়। তারা এলের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু এল সেখানে না আসায় তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই ক্যাসিনো অ্যাটাক করবে। এরপর রিও, আলান আর নিকো গার্ডদের নজর এড়িয়ে ক্যাসিনোর সার্ভার রুমে প্রবেশ করে। এরপরে আলান ক্যাসিনোর সার্ভারে একটা বাগ ইন্টার করে দেয়, যাতে করে তারা সমস্ত সিস্টেমের উপরে কন্ট্রোল নিতে পারে। এর মধ্যে নিকো সেখানে কিছু সার্ভার টেকনিশিয়ানের ড্রেস নিয়ে চলে আসে, যাতে তারা টেকনিশিয়ানের ছদ্মবেশে সেখান থেকে বের হতে পারে। তখনই একজন গার্ড তাদের সার্ভার রুম থেকে বেরোতে দেখে, কিন্তু ইউনিফর্ম পরে থাকায় সে ভাবতে থাকে হয়তো তারা সার্ভার সিস্টেম ঠিক করতেই এখানে এসেছিল। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে ইলেকট্রিক শর্ট সার্কিট হয় আর বিদ্যুৎও চলে যায়। পুরো ক্যাসিনোতে হট্টগোল শুরু হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই আবারও বিদ্যুৎ চলে আসে। এর মধ্যেই সেখানে পুলিশের রেইড পড়ে। এদিকে সেই গার্ডদের এলের টিমের উপরে সন্দেহ হয়ে যায়, তাই সে তাদের উপরেই গান ফায়ার করে। এলের টিমের সাথে তখন তাদের বেশ ফাইট শুরু হয়। ফায়ারিং এর শব্দে সেখানে পুলিশ চলে আসে। এবার তারা তখন ক্যাসিনোর গার্ডদেরকেই অ্যারেস্ট করে নেয়, আর এই সুযোগে এলের টিম সেখান থেকে পালায়। পরের দৃশ্যে আমরা রাহমাতকে দেখি, যাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। সে অনেক বেশি ইনজিউর্ড ছিল, আর রাহমাতের স্ত্রী আর মারিও তার জন্য বেশ চিন্তা করছিল। অন্যদিকে কেভিনও সবকিছু নিয়ে চিন্তিত ছিল। সফজান তখন তার কাছে আসে। সে বলে পুলিশের ক্যাসিনো অ্যাটাকের বিষয়ে সে যেন চিন্তা না করে, কেননা বেনি মিডিয়ার সবকিছু সামলে নিয়েছে। এদিকে লাজজার সাথে ওকার আবারও ঝগড়া হয়। লাজজা তাকে জিজ্ঞেস করে সে তার থেকে কি লুকানোর চেষ্টা করছে। ওকা তো বরাবরের মতো একই জবাব দেয়। সেই সাথে এটাও বলে উইবো তাকে এই বিষয়টা লাজজার থেকে সিক্রেট রাখতে বলেছিল। লাজজা তখন রেগে বলে তুমি যদি আমাদের ফ্যামিলির জন্য এসব করে থাকো তাহলে মনে রেখো, আমার কাছ থেকে সবকিছু গোপন করে তুমি আমাদের ফ্যামিলির মধ্যে সম্পর্ক আরো খারাপ করছো। একথা বলেই লাজজা রেগে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে এল আর তার টিম নিউজে এখনো ক্যাসিনোর বিষয়টা দেখতে না পেয়ে ভেনেসাকে ফোন করে,
আর তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। এই সময় আমরা কমিশনার টিগারকে ফোনে কারো সাথে কথা বলতে দেখি। তখনই তার কাছে সেই পুলিশ অফিসার আসে যে কিনা গত রাতে কেভিনের ক্যাসিনোতে রেইড দিয়েছিল। সে যখন এই ব্যাপারে টিগারকে প্রশ্ন করে তখন সে বলে, গত রাতের কোনো নিউজ মিডিয়াতে আসবে না, এটাই ভিআইপিদের অর্ডার, এটাই সবাইকে ফলো করতে হবে আর তাদেরকেও সেই অর্ডার মেনেই চলতে হবে। তো এরপর সেই পুলিশ অফিসার তো বেশ হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায় আর ভেনেসাকে এই ব্যাপারে জানায়। ঠিক তখনই সেখানে লাজরা চলে আসে। সে কমিশনার টিগরের উপর অনেক বেশি রেগেছিল, কেননা সে ভালোভাবেই বুঝতে পেরেছিল টিগর টাকা খেয়ে এইসব কেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সোফজান, ইন্দ্রা আর বেনি রাহমাতের ব্যাপারটা নিয়ে ডিসকাস করছিল। সোফজান বলে রাহমাত এখন তাদের রাস্তায় না থাকলেও মারিও তার জায়গায় থাকবে। ইন্দ্রা তখন বলে তারা কেভিনের মতো মারিওকেও নিজেদের দলে নিয়ে নিতে পারে, তাহলে ভবিষ্যতে তাদের আর কোনো সমস্যাই হবে না। পরের দৃশ্যে আমরা লাজরাকে তার মায়ের সাথে কথা বলতে দেখতে পাই। লাজরার মা তাকে বলে উইবর সব সময় তার থেকে কিছু একটা লুকাতে চেয়েছে, কিন্তু সে যা করেছে সবকিছু নিজের পরিবারের ভালোর জন্যই করেছে, যেমনটা এখন ওকা করছে। এখানে লাজরা বুঝতে পারে তার বাবা তাকে যে ট্রাম্প কার্ডের কথা বলেছিল সেটা হয়তো 9 ড্রাগনসের কোনো ডেটা ছিল যেটা তিনি ওকাকে দিতে চেয়েছিলেন। নিজের মায়ের সাথে কথা বলে লাজরা তখন কিছুটা রিলিফ ফিল করে। এদিকে এলও তখন নিজের মায়ের সঙ্গে টাইম স্পেন্ড করছিল। এলের মায়ের কিছুটা মেন্টাল প্রবলেম ছিল। এখানে আমরা জানতে পারি এলের বাবা অন্য কেউ নয় বরং রাহমাতই ছিল। তবে রাহমাত 15 বছর আগে তাদের ফেলে চলে যায়, কিন্তু তার মা এখনো রাহমাতের জন্যই অপেক্ষা করত। তবে এল তাকে মোটেও পছন্দ করত না। তো যখন এল তার মায়ের সাথে কথা বলছিল তখনই তাদের বাড়িতে লাজরা চলে আসে। লাজরা এলকে বলে সে খুব ভালোভাবেই জানে তার পেছন পেছন এল ওকার সাথে দেখা করে, কেননা সে ওকার থেকে ওইসব ডেটাগুলো নিতে চায় যেগুলো তার বাবা ওকাকে দিয়ে গিয়েছিল। লাজরা আরও বলে তোমার ফ্যামিলি তোমার সাথে জাস্টিস করেনি আর তার প্রতিশোধ তুমি পুরো 9 ড্রাগনসের বিজনেস ডিস্ট্রয় করে নিতে চাইছো, তাই না? তার কথা শুনে এল তো বেশ রেগে যায়, তাই সে লাজরাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। পরবর্তীতে লাজরা যখন শপিং শেষে বাড়ি ফিরছিল তখনই তার কাছে ভেনেসা আসে। সে তাকে তার কেসের ব্যাপারে লাজরাকে হেল্প করতে অনুরোধ করে। সে জানায় সে 9 ড্রাগনসের অনেক ইনফরমেশনের ব্যাপারে জানে আর এসব নিয়ে ইনভেস্টিগেটও করছে সে। সেই সাথে এটাও বলে টিগার উইবোর কেসের কোনো ইনভেস্টিগেশন করেনি আর সেই সব কিছুর ব্যাপারেও প্রমাণ সংগ্রহ করছে। সমস্ত এভিডেন্স পেয়ে গেলে সে এগুলো পাবলিশ করে দিবে। সে লাজরাকে নিজের নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওকা এলকে সেই হার্ড ডিস্ক দিতে রাজি হয়ে যায়, তবে সে বলে এই সব কিছুতে তার ফ্যামিলির নাম যেন কোনোভাবে সামনে না আসে। এলও এতে রাজি হয়। সে ওকার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তখনই আমরা একজন ব্যক্তিকে এলকে ফলো করতে দেখতে পাই। পরবর্তীতে আমরা দেখি এটা আর কেউ নয় বরং ইন্দ্রার ছেলে অ্যালেক্স ছিল। ইন্দ্রা, সোফজান এরাই অ্যালেক্সকে সেখানে পাঠিয়েছিল উইবোর সেই হার্ড ডিস্ক খুঁজে আনতে। অন্যদিকে লাজরা ওকার সাথে সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক করে নেয়, যেহেতু সে সবকিছু বুঝে গিয়েছিল। ওকা তখন লাজরাকে জানায় সে আজ শেষবারের মতো এলের সাথে দেখা করবে। এরপর সেই সব ঝামেলা থেকে বেরিয়ে এসে সবসময় নিজের পরিবারকেই সময় দিবে। লাজরাও তো তার কথা শুনে খুশি হয়ে যায় আর ওকাকে জড়িয়ে ধরে। পরবর্তীতে দেখা যায় ওকা এলের সাথে দেখা করতে তাদের সেই নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। এটা আসলে উইবোর সেই সিক্রেট ওয়্যার হাউস ছিল। এল তখন ওকাকে জিজ্ঞেস করে সে কি নিজের বাবার ব্যাপারটা লাজরাকে জানিয়েছে। জবাবে ওকা না জানায়। সেই সাথে এটাও বলে সে পাস্টের বিষয় আর সামনে টেনে আনতে চায় না। এখানে আমরা জানতে পারি ওকার বাবার মৃত্যুর পেছনে উইবোরই হাত ছিল। ওকা বলে উইবোর কারণে সে লাইফে অনেক কিছু পেয়েছে, এখন সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পরিবারকে আর হারাতে চায় না। এইসব কথা বলার মাঝেই হঠাৎ তারা বুঝতে পারে কেউ তাদের পেছনেই রয়েছে। এল দেখতে পায় এটা অ্যালেক্স আর তার টিম, তাই সে দ্রুত তার টিমকে সেখানে ডেকে পাঠায়। এরপরই এল ওকাকে নিয়ে কোনোভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তাদের ওপর ফায়ারিং শুরু হয়। ওকা তখন এলকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর সে নিজে অ্যালেক্সের টিমের সাথে ফাইট করতে থাকে। এর মধ্যে এলের টিমও সেখানে চলে আসে, কিন্তু তখনই অ্যালেক্স ওকাকে গুলি করে দেয়। পরপর দুটো গুলি বুকে লাগায় ওকা তো সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এল তো এটা দেখে পুরোই শকড। সে কোনোভাবে নিজের টিমকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ওকা সেখানেই মারা যায়।
ওকা মারা যাওয়ার পরই অ্যালেক্স তার বডি চেক করে সেই হার্ড ডিস্কটা পেয়ে যায়। এদিকে লাজা নিজের ঘরে বসে 9 ড্রাগনসের ব্যাপারেই ভাবছিল। সেভাবে সে মানুক আর না মানুক, শুরু থেকে সে কোনো না কোনোভাবে 9 ড্রাগনসের সদস্য হিসেবে ছিল। যখন সে এসব ভাবছিল তখনই তার কাছে পুলিশ অফিসার রনির ফোন কল আসে। সেখান থেকে তাকে জানানো হয় ওকা মারা গিয়েছে। এটা শুনেই তো সে একেবারে স্তব্ধ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা রিওকে দেখি। সে তো একদম পাগলের মতো করছিল, কেননা সে কোনোভাবেই মানতে পারছিল না তারা ওকাকে ফেলে চলে এসেছে। এল তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে ওকার মৃত্যু তাদের জন্য নয়, বরং কেভিনের লোকের জন্য হয়েছে। রিও তো অনেক বেশি কাঁদতে থাকে। এল তখন তাকে কোনো মতে শান্ত করে আর্তুরোকে বলতে থাকে কেভিনের লোকেরাই ওকাকে মেরে ফেলেছে, রিও কিছু করেনি। আর্তুরো তখন রেগে বলতে থাকে এখন এল নিজেও গল্প বানানোর চেষ্টা করছে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। এল নিজেও তো ওকাকে সেখানে একা ফেলে এসেছিল মরার জন্য। এটা শুনেই এল চিৎকার করে বলতে থাকে ওকা আমার বেস্ট ফ্রেন্ড, আমি ওকে মরার জন্য একা ফেলে আসিনি। আর্তুরো বলে ওরা উইবোর আস্তানা সম্পর্কে ভালোভাবেই জানে, আর ওদের কাছে তো এখন সেই হার্ড ডিস্কও আছে। আমাদের কাছে ওদের ধ্বংস করার মতো আর কিছুই বাকি নেই। ওরা সকলেই এই সময় অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো দৃশ্য এখানেই কাট হয়। এদিকে অ্যালেক্স তো খুব খুশি হয়ে সেই হার্ড ডিস্কটা কেভিনের কাছে নিয়ে যায়। কেভিনের লোক সেটা চেক করে দেখতে পায় সেটা তো ফাঁকা, এখানে তো কিছুই ছিল না তেমন। অর্থাৎ ওই হার্ড ডিস্কের ভেতরে আসলে কোনো ফাইলই নেই যা তারা খুঁজছে। অ্যালেক্স তো বিষয়টা মানতেই পারছিল না। সে তখন কেভিনকে বলে অন্তত আমি আমাদের একটা শত্রুকে তো মেরে ফেলেছি। কেভিন তখন বিরক্ত হয়ে বলে ওকা কখনোই আমাদের শত্রু ছিল না, ও শুধুমাত্র একটা সাধারণ শহরের ছেলে যে কিনা উইবোর মেয়ের জামাই ছাড়া আর কিছুই না। অ্যালেক্স এই বিষয়টা নিয়ে কেভিনের সাথে তর্ক করতে আসলে কেভিন তো অনেক রেগে যায়। অ্যালেক্স তখন তার দিকে বন্দুকও তাক করে, কিন্তু কেভিন সেটা ছিনিয়ে নিয়ে উল্টো অ্যালেক্সের দিকেই ধরে। এতে তো অ্যালেক্স বেশ ঘাবড়ে যায়। কেভিন তখন অ্যালেক্সকে বলে এখন তুমি চুপচাপ উইবোর লোকেশন আর্তুরোকে সেন্ড করো। আর্তুরো তখন নিজের লোকেদের নিয়ে যা করার করবে, তোমার আর কিচ্ছু করার প্রয়োজন নেই। অ্যালেক্স তো এটা মানতে না চাইলেও তার আর কিছুই করার ছিল না, তাই সে বাধ্য হয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। বাইরে বেরিয়েই অ্যালেক্স যোগীকে ফোন করে তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। এদিকে কেভিন নিজের লোককে বলে তুমি লাজজাদের উপর নজর রাখো, এদের কাউকে যদি আবারও উইবোর অফিসের আশেপাশে দেখা যায় তাহলে বুঝতে হবে অরিজিনাল ডিস্কটা সেখানেই আছে। সেই ব্যক্তি তখন কেভিনকে জিজ্ঞেস করে তুমি কি হার্ড ডিস্কটা পেলে সফজানকে দিয়ে দিবে? কেভিন তখন হেসে বলে যার কাছে সেই হার্ড ডিস্কটা থাকবে সে পুরো 9 ড্রাগনস চালাবে, তাহলে আমি কেন সেটা ওদেরকে দিতে যাব? তার কথার মাধ্যমে আমরা বুঝতে পারি কেভিন তো নিজের কাছেই সেটা রাখার প্ল্যানিং করেছে। অন্যদিকে লাজজা পুলিশ স্টেশনে ওকার বডি দেখতে যায়। তার বারবার শুধু নিজেদের পাস্টের মোমেন্টগুলোই মনে পড়তে থাকে। তার মনে পড়ে ওকা তাকে বলেছিল সে যা কিছু করছে সবকিছুই তাদের ফ্যামিলির জন্য করছে। লাজজা তখন ওকার বডি দেখে আর পূর্বের কথাগুলো ভেবে অনেক বেশি ভেঙে পড়ে। লাজজা ভাবতে থাকে হয়তো আমার বাবাই তাকে বলেছিল এই সব কিছু আমার থেকে গোপন রাখতে, কিন্তু এই সব কিছু তো আমাদের ফ্যামিলিকে রক্ষা করলো না, বরং আমাদের ধ্বংস করে দিল। পরের দৃশ্যে আমরা লাজজার মাকে দেখতে পাই। সে লাজজার বাড়িতে আসে। ওকার লাজজার মেয়েরা নিজের নানিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে কোনোভাবে বাচ্চাদের শান্ত করে। তখন এরপরই বাচ্চাদের লাজজার কাছে নিয়ে যায়। লাজজা তাদের কিছুটা সান্ত্বনা দিয়ে বাইরে এসে অনেক বেশি কাঁদতে থাকে। তার মা তখন এসে তাকে শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে ওকার ফিউনারেলে সফজান সেখানে আসে। প্রথমে তো সে লাজজার মা রাতনাকে সান্ত্বনা দেওয়ার নাটক করে। এরপর লাজজার কাছে গিয়ে তার সাথেও একই নাটক করতে থাকে। লাজজা বলে এখন এই সব কিছু কি আপনার কাছে যথেষ্ট হয়নি? সফজান তো এই কথা শুনে কিছুটা চমকে ওঠে। লাজজা বলে আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন, এখন আমার জীবন থেকে, আমার স্বামীকে আর আমার মেয়েদের জীবন থেকে তাদের বাবাকে কেড়ে নিয়েছেন। সফজান বলতে থাকে লাজজা তার উপরে অযথা সন্দেহ করছে, সে এমন কিছুই করেনি। সে আরো বলে সে নিজে ওকার কেসের ইনভেস্টিগেশন করাবে। লাজজা বলে এসব করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি জানি ইনভেস্টিগেশনের রেজাল্ট সেটাই আসবে যেটা আমার বাবার সময় এসেছিল। লাজজা সফজানকে বলে সে আসলে কি চায়। তার বাবা হয়তো সফজানের বিরুদ্ধে চলে গিয়েছিল, কিন্তু ওকা তো কিছুই করেনি, তাহলে তাকে কেন মরতে হলো? সফজান কথার কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বেনি কমিশনার টিগারের সাথে দেখা করে। সে তাকে বলে সে শুনেছে
অ্যালেক্স যে ওকাকে মেরে ফেলেছে এই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য ইন্দ্রা টিগরের হেল্প চেয়েছে। এটা কি সত্যি? জবাবে টিগর হ্যাঁ জানায়। সেই সাথে এটাও বলে এই ব্যাপারটা ধামাচাপা দেওয়া তার জন্য বেশ কঠিন, কিন্তু তবুও সে তাদের জন্যই কাজটা করছে। তবে তারাও যেন ভেনেসার ব্যাপারটা মাথায় রাখে। তো যখন বেনি তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন টিগর বলে ভেনেসাকে ইন্দোনেশিয়ার সব রিপোর্টিং সাইট থেকে ব্লক করে দেওয়ার পরে এখন সে প্ল্যান করছে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে 9 ড্রাগনসের সব ইনফরমেশন পাবলিশ করতে। এ কথা শুনে বেনিও কিছুটা চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে মারিও নিজের মাকে বলে ওরা এখন ওদের বিজনেসের সাথে আমাকেও জড়িয়ে ফেলতে চাইছে। তখন রোজা মারিওকে বলে ওদের বিশ্বাস অর্জন করতে তোমার ওদেরকে সাপোর্ট করতেই হবে, কেননা এটা আমাদের ফ্যামিলির সেফটির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। না চাইতেও মারিওকে এই সব কিছুতে ইনভলভ হয়ে যেতে হয়। পরের দৃশ্যে আমরা রাতনা, লাজজা আর রহমতের স্ত্রী রোজাকে একসাথে বসে কথা বলতে দেখতে পাই। তারা সফজানদের প্ল্যান নিয়েই আলোচনা করছিল। তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সফজানের গ্রুপের মোট 5টা পরিবার তাদের 4টা পরিবারের এগেনস্টে। এখানে লাজজা সিদ্ধান্ত নেয় সে নিজের বাবা আর স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিবে। সে বলে ওরা কখনোই আমাকে থ্রেট মনে করবে না, ওরা আমাকে শুধুমাত্র অসহায় একটা মেয়ে ভাববে যে কিনা নিজের সবকিছু হারিয়ে ফেলেছে। তো এরপর থেকেই লাজজা নিজেকে প্রস্তুত করতে শুরু করে। অন্যদিকে সফজান ইন্দ্রা আর বেনি কেভিনকে মাদকের বিজনেসটা ভালোভাবে দেখাশোনা করতে বলে। তারা জানায় ইয়াসির খুব দ্রুত নতুন একটা মাদক ডিলিং এর অর্ডার আনবে। কেভিন যেন ভালোভাবে এই সাপ্লাইটা কনফার্ম করে। এরপর সফজান মারিওকে বলে সে যেন লাজজাকে দ্রুত রাজি করিয়ে ফেলে নিজেদের বিজনেস সফজানদের কাছে হ্যান্ড ওভার করার ব্যাপারে। ইন্দ্রা বলে লাজজা রাতনা এদের পরিচয় শুধুমাত্র একটাই, সেটা হলো এরা কারো স্ত্রী। এছাড়া ওদের পক্ষে আমাদের সাথে লড়াই করা তো দূরের কথা, এসব ভাবারও সাহস ওদের নেই। তার এই কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে লাজজা ভেনেসাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। সে 9 ড্রাগনসের ব্যাপারে যা কিছু জানতো এই সব কিছুর ব্যাপারে সে ভেনেসাকে ইন্টারভিউ দেয়। সে এটাও বলে এই ইন্টারভিউ দিয়ে তার নিজের কোনো লাভ হবে না, বরং 9 ড্রাগনসের অন্য মেম্বাররা জানতে পারলে এটা তার জন্য বিপজ্জনক। তবুও সে ভেনেসাকে সাহায্য করার জন্য এই ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। তো যাওয়ার আগে ভেনেসা তাকে বলে যে লাজজার 9 ড্রাগনসের লোকেরা তার বাবার মৃত্যুর জন্য দায়ী, এ কারণে সে তাদের উপরে প্রতিশোধ নিতে চায়। কিন্তু সে খুব ভালোভাবে জানে লাজজা আর তার মেয়েরা নির্দোষ, তাই তাদের উপরে ভেনেসার কোনো রাগ নেই। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। একজন ব্যক্তি ভেনেসার লাজজার বাড়ি থেকে বের হওয়ার ইনফরমেশনটা বেনিকে জানিয়ে দেয়। এদিকে এল আর্তুরোর থেকে জানতে পারে কেভিন নতুন মাদক ডিলিং করতে যাচ্ছে ইয়াসিরের সাথে, যেটা হিউজ পরিমাণের একটা কালেকশন। এরপর এল নিজের টিমকে আবারও বলে উইবোর সিক্রেট প্লেসে গিয়ে সেই হার্ড ডিস্ক তাদের আনতে হবে, তাহলে সবাই তাদের হাতের মুঠোয় চলে আসবে, এমনকি কেভিনও। কিন্তু এবার তার টিম তাকে সাপোর্ট করে না, কেননা তাদের কাছে সেই হার্ড ডিস্কের পাসকোড ছিল না, তাই তারা সেটা খুঁজেও পাবে না। এমনকি গতবার ওকাও এ কারণেই মারা গিয়েছিল। অন্যদিকে লাজজা যখন তার বাবার রুমে সব ডকুমেন্টস চেক করছিল তখন তার মা তাকে জানায় সফজানের লোকেরা এখানেও একবার অ্যাটাক করেছিল। হয়তো তারা লাজজার বাবার সেই সিক্রেট ডকুমেন্টের জন্যই এখানে অ্যাটাক করেছিল। এরপরই লাজজার মা উইবোর কিছু ডকুমেন্ট লাজজাকে দেয়, যেগুলো উইবো তার কাছে রেখেছিল। সেখানে লাজজা তার বাবার সাথে একজন ব্যক্তির ছবি দেখতে পায়, যাকে কিনা দেখতে অনেকটাই ওকার মতো। সেই ছবির পেছনে এএস লেখা ছিল। লাজজা তার মাকে জিজ্ঞেস করে সে কি এএস নামের এই ব্যক্তিকে চেনে। জবাবে লাজজার মা না জানায়। তখনই মারিও লাজজাকে ফোন করে তার সাথে দেখা করার জন্য। অপরদিকে রিপোর্টার ভেনেসা যখন ইন্টারন্যাশনাল মিডিয়া এশিয়া টুডের অফিস থেকে বের হয় তখনই সেখানে অ্যালেক্স চলে আসে। ভেনেসা কোনোভাবে তার দিকে পেপার স্প্রে ছুঁড়ে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে লাজজা মারিওর সাথে দেখা করে। মারিও তাকে জানায় সফজানরা তাকে প্রেসার দিচ্ছে যেন সে লাজজা আর তার মাকে দ্রুত তাদের সাথে নেগোশিয়েট করতে রাজি করায়। মারিও বলে সে যদি আরো বেশি টাইম নিয়ে ফেলে তাহলে ওরা মারিওর উপর সন্দেহ করতে শুরু করবে। সে আরো বলে লাজজাকে দ্রুত তার বাবার সমস্ত ডেটা একত্রিত করতে হবে। তার ধারণা এল এই ব্যাপারে জানে। মারিও জানায় সফজানও এলকে ফলো করতে একজন লোককে তার পেছনে লাগিয়ে রেখেছে। মারিও লাজজাকে জিজ্ঞেস করে তার কেন মনে হয় এল তার বাবার ওই ডেটাগুলোর ব্যাপারে জানে। লাজজা বলে ওকা মারা যাওয়ার আগে তার সাথে দেখা করতে ওয়্যার হাউসে গিয়েছিল। এছাড়া রহমত সহ
নাইন ড্রাগনসের বাকি সকলকে নিজের কন্ট্রোলে নেয়ার জন্য এলের সেই ডেটাগুলো প্রয়োজন। এখানে আমরা জানতে পারি এলের টিম মেম্বার এলান সফজানের ইললিগাল ছেলে, আর রিও হলো ইন্দ্রার ছেলে, আর নিকো বেনির। আর এরা প্রত্যেকেই নিজেদের অধিকার পেতে চায়। যখন তারা দুজন কথা বলছিল তখন দূর থেকে একজন ব্যক্তি তাদের ছবি তুলে নেয়। অপরদিকে এল তার টিম নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কেভিন ইয়াসিরের সাথে মাদক ডিলিং করতে যাচ্ছিল। এল নিজের টিমকে বলে তাদের মেইন টার্গেট কেভিনকে ধরা, কোনোভাবে যেন এই টার্গেট মিস না হয়। কিছুক্ষণের মধ্যেই ইয়াসির সমস্ত মাদক নিয়ে সেখানে চলে আসে। এদিকে পুলিশ অফিসার রনিও এই ডিলের ব্যাপারে নিউজ পেয়েছিল, তাই সেও নিজের টিমকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সে তার টিমকে বলে তারা কোনো ফায়ারিং করবে না, তাদের মেইন টার্গেট কালপ্রিটকে অ্যারেস্ট করা আর যত বেশি সম্ভব প্রমাণ সংগ্রহ করা। পুলিশ অফিসার রনির টিম আর এলের টিম উভয়ই অ্যাটাকের প্রস্তুতি নিয়ে নেয়। কেভিন আর ইয়াসির যখন ডিল ফাইনাল করতেই যাবে ঠিক তখনই এলের টিম তাদের উপর ফায়ারিং করতে শুরু করে। কেভিন তো নিজের লোকেদের সেদিকে পাঠাতেই যাবে, তখনই তারা পুলিশদের সেখানে অ্যাটাক করতে দেখতে পায়। তাই সবাই দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। এলের টিম তো সেখানে পুলিশকে দেখে বেশ অবাক হয়ে যায়। এল তখন দ্রুত কেভিনকে ধরার জন্য তার পিছনে চলে যায়। রিও তাকে বলে পুলিশই ওর ব্যবস্থা করবে, এলের সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এল তো কোনো কথা শুনতেই রাজি ছিল না। সে বলে সে নিজে কেভিনকে শাস্তি দিবে। বাধ্য হয়ে তার টিমকেও তার সাথে যেতে হয়। এর মধ্যেই পুলিশ কেভিনের টিমকে অ্যারেস্ট করে নেয়। এই সুযোগে এল আর তার টিম কেভিনকে খুঁজতে খুঁজতে ভিতরে চলে আসে। পুলিশও কিছুক্ষণ পরেই সেই গোডাউনের ভেতরে প্রবেশ করে। কেভিন তো তখন কোনোভাবে পালানোর চেষ্টা করতে থাকে। এই সময় এলের সাথে তার ফাইট শুরু হয়। এলের মধ্যেই আর্তুরোর হাতে শুট করে দেয়। কেভিন তখন আর্তুরোকে নিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। এল অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারে না। বাইরে দাঁড়ানো নিকো যখন কেভিনকে পালিয়ে যেতে দেখে তখন সেও গাড়ি নিয়ে তাদের পিছু করতে শুরু করে। এলও তখন তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে, আর রিও এবং এলান তখন সেখানে থাকা অন্য একটা গাড়ি নিয়ে তাদের ফলো করতে শুরু করে। রাস্তায় এল নিকোর গাড়ি ওভারটেক করে কেভিনের গাড়ির কাছে গিয়ে পৌঁছায়, আর এখানেই কেভিনের সাথে এলের অনেক ফাইট হতে থাকে। এই সময়ে কেভিন পাশের দোকানের কিছু ডিজেল সহ কন্টেইনার সেখানে ফেলে দেয় আর গাড়ি নিয়ে চলে যায়। আর এতে সাথে সাথে এলের বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে বেশ আহত হয়। তবে সেই ডিজেলের কারণে নিকোর গাড়িতে আগুন লেগে যায়। এল কিছু করবে তার আগেই পুরো গাড়ি ব্লাস্ট হয় তার সামনে। এল তো এটা দেখে একেবারেই শকড। পরের দৃশ্যে আমরা দেখি কেভিনের এই ইনসিডেন্টের পরে ইন্দ্রা সফজান সবাই তার উপর বেশ রেগে গিয়েছিল। ইন্দ্রা বলে কেভিন প্রতিবারই কোনো না কোনো ঝামেলা বাঁধিয়েই ফেলে, এখন তো তারও মনে হচ্ছে মারিওই তার থেকে বেটার। সে বলে নিশ্চয়ই তাদের ভেতরেই এমন কেউ আছে যেই সব ইনফরমেশন লিক করছে। কেভিনের ধারণা ছিল ইন্দ্রার ছেলে অ্যালেক্স এসব করে বেড়াচ্ছে। ইন্দ্রা তো তখন রেগে যায় আর বলতে থাকে তার ছেলেকে দোষারোপ করার সাহস কেভিনের কি করে হয়। ইন্দ্রার তো ধারণা ছিল আর্তুরোই স্পাইয়ের কাজ করছে। কেভিন তখন বলতে থাকে আর্তুরো তো তাকে সেভ করতে আজ গুলিও খেয়েছে, এটাই প্রমাণ করে যে সে কোনো স্পাই নয়। সফজান তখন তাদের দুজনকে থামিয়ে দেয় আর বলতে থাকে রাহমাতের সাথে সেও এবার একমত হচ্ছে। কেভিন কোনো বিজনেসই ঠিক মতো সামলাতে পারে না, এ কারণেই হয়তো রাহমাত মারিওকেই বেশি পছন্দ করত। এসব কথা শুনে কেভিন তো খুবই রেগে যায় আর সেখান থেকেই বেরিয়ে আসে। এরপর সে সোজা হসপিটালে চলে যায় রাহমাতের রুমে। ঠিক তখনই দেখা যায় রাহমাতের জ্ঞান ফিরে আসে, আর কেভিনের কথার মাধ্যমে সে বুঝতে পারে কেভিনই তার উপরে অ্যাটাক করিয়েছিল। কেভিন তখন বলে আমাদের সবসময় ওইসব লোকেদের ধ্বংস করে দিতে হয় যারা আমাদের দুর্বল করে দেয়। রাহমাত বুঝতে পারে কেভিন তাকে মেরে ফেলতে চাইছে, তাই সে কেভিনকে বলে কেভিন খুব দ্রুতই বুঝতে পারবে সে কত বড় ভুল করেছে। কিন্তু কেভিন তো তার কোনো কথাই শোনে না। সে ফাইনালি বালিশ চাপা দিয়ে নিজের বাবাকেই মেরে ফেলে। এদিকে লাজরা যখন মারিওর সাথে কথা বলছিল তখনই সে এস লেখা সেই ছবিটা তাকে দেখায়। সে মারিওকে জিজ্ঞেস করে সে কখনো নাইন ড্রাগনসের কোনো মেম্বারের কাছে এই এস নামের কোনো ব্যক্তির কথা শুনেছে। মারিও বলে এস হয়তো এন্ডি নামের সেই ব্যক্তির ইনিশিয়াল, যার ব্যাপারে মারিও সফজান আর ইন্দ্রার থেকে জেনেছিল। সে জানায় এন্ডি উইবোর বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু উইবো কোনোভাবে তাকে বিট্রে করে দেয়। এরপর মারিও বলে নিশ্চয়ই এন্ডি নামের এই ব্যক্তির সাথে নাইন ড্রাগনসের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আর সিক্রেট ছিল। অন্যদিকে কেভিন সফজানের সাথে দেখা করে। মারিও আর লাজরার ছবি তাকে দেখায়, আসলে সেই তাদের পেছনে লোক লাগিয়ে রেখেছিল। সফজান বলে এই ছবিগুলো কিছুই প্রমাণ করে না, কেননা মারিও তাদেরকে বলেছে সে লাজরার সাথে দেখা করবে, তাদের সাথে নেগোশিয়েটের ব্যাপারে লাজরাকে রাজি করতে। কেভিন তখন রেগে বলে
সে মারিওর থেকে বেশি বিশ্বাসযোগ্য। এই সময় সে জানায় সে নিজে তার বাবাকে মেরে ফেলেছে। সোফজান তো এই কথা শুনে পুরোপুরি শকড হয়ে যায়। এরপরই দেখা যায় কেভিন নিজে সিক্রেট একটা প্লেসে চলে যায়, যেখানে আমরা ভেনাসকে বাধা অবস্থায় দেখতে পাই। আসলে অ্যালেক্স তাকে কিডন্যাপ করেই এখানে এনেছিল। তো কেভিন এবার তার থেকে ইনফরমেশন বের করার জন্য তাকে অনেক বেশি টর্চার করতে থাকে, কিন্তু ভেনেসা তবুও তাকে কোনো কিছু জানাতে রাজি ছিল না। অন্যদিকে এল লাসজার সাথে দেখা করে। সে ভেনেসার মিসিং হওয়ার ব্যাপারটা তাকে জানায়। লাসজা তো এটা জেনে অনেক বেশি অবাক হয়ে যায়। আর যখন তারা দুজন কথা বলছিল তখনই সেখানে রাতনা চলে আসে। সে এলকে বলে, রিও, নিকো আর আলান নিজেদের অধিকারের জন্য লড়াই করছে, কিন্তু তুমি তো কেভিনের প্রতি পার্সোনাল গ্রাজের জন্যই এসব করছো। রিও আর এলান যদি বিজনেসে নিজেদের অধিকার চায় তাহলে আমরা ওদের সবভাবে সাহায্য করব, কিন্তু তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না। এরপর সে এলকে বলে সে কেভিনের ওপর নিজেদের প্রতিশোধ নেয়ার পর কি করবে। 9 ড্রাগনসকে ধ্বংস করলেই বা তার কি উপকার হবে। সে আরো বলে এল অযথা এসবের পেছনে নিজের সময় অপচয় করছে। এল তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। লাসজা তখন তার মাকে জিজ্ঞেস করে সে এত রুডলি এলের সাথে কেন কথা বলেছে। এর জবাবে তার মা জানায় এটা সে উইবোর্ড থেকে শিখেছে। সে বলতো যখন আমরা অপোনেন্ট টিমের সাথে স্ট্রিক্টলি কথা বলবো তখন অপোনেন্ট টিম আমাদের উপরে ভরসা বেশি করবে। তো এরপরই তারা দুজন রাহমাতের ফিউনারেলে চলে যায়। কিছুক্ষণ পরই সেখানে কেভিনও আসে। কেভিনের মা আর মারিও দুজনেই ধারণা করছিল রাহমাতের মৃত্যুর সাথে কেভিনের কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে, কেননা তার মৃত্যুর পূর্বে কেভিনই শেষ তার সাথে দেখা করেছিল। কেভিন তো তখন বেশ রুড বিহেভ করে সেখান থেকে চলে যায়। এরপরই সে অ্যালেক্সকে নির্দেশ দেয় লাসজার বাচ্চাদের কিডন্যাপ করার জন্য, যাতে করে এর মাধ্যমে ব্ল্যাকমেইল করে সে লাসজার থেকে ওই হার্ড ডিস্কটা পেতে পারে। অন্যদিকে মারিও আর রোজা লাসজা আর তার মাকে সোফজানদের সাথে দেখা করে বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে। লাসজাও জানায় ঠিক আছে, সে তাদের সাথে দেখা করবে। তো সেখান থেকে ফেরার পথে লাসজার মা তাকে বলে মারিয়া আর রোজাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করা তাদের উচিত হবে না। সে লাসজাকে এর সাথে টিম আপ করে কাজ করার পরামর্শ দেয়। লাসজা তখন তার মাকে বলে সে যেন তার বাচ্চাদের নিয়ে সেফ কোনো প্লেসে চলে যায়, কেননা সোফজান, ইন্দ্রা আর বেনি যখন জানতে পারবে যে লাসজা তাদের বিরুদ্ধে কাজ করার প্ল্যান করছে তখন তাকে ভয় দেখাতে প্রথমে তারা রাতনা আর তার বাচ্চাদের উপরেই অ্যাটাক করবে। এদিকে আর্তুরও এলকে জানায় কেভিন লাসজার বাচ্চাদের কিডন্যাপ করার প্ল্যানিং করেছে। সেই সাথে এটাও বলে অ্যালেক্স আর্তুরুকে এখনো অনেক সন্দেহ করছে। পরের দৃশ্যেই আমরা লাসজাকে এলের সাথে মিট করতে দেখি। সে ওই হার্ড ডিস্ক কালেক্ট করার ব্যাপারে এলকে সাহায্য করতে রাজি হয়। এল জানায় যেদিন ওকা মারা গিয়েছিল সেদিন সে তাকে একটা চাবি দিয়েছিল। সেই বক্সের মধ্যেই ওই হার্ড ডিস্ক আছে, কিন্তু সেটা একটা পাসওয়ার্ড দিয়ে সিকিউর করা। তো এরপরই এল আর্তুরোর সাহায্যে লাসজাকে নিয়ে উইবোর সেই ওয়্যার হাউসে চলে যায়। তখনই তার মনে পড়ে ওকা একবার তাকে বলেছিল তার সমস্ত পাসওয়ার্ডই তাদের 2 মেয়ের বার্থডেতে দেয়া। তাই লাসজা প্রথমে তাদের বড় মেয়ের বার্থডেট ইউজ করে, কিন্তু তাতে সেই বক্সটা ওপেন হয় না। এরপর যখন সে তাদের ছোট মেয়ের বার্থডেট ইউজ করে তখনই সেই লকটা ওপেন হয়ে যায়। আর ফাইনালি লাসজা সেই হার্ড ডিস্কটাও পেয়ে যায়। তারা তখন দ্রুত সেটা নিয়ে এলের অফিসে চলে আসে, কিন্তু রিও আর এলান্ত তখন রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। এল যখন তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন তারা জানায় তারা এলের সাথে কাজ করতে রাজি হয়েছিল, কেননা তারা সবাই 9 ড্রাগনসের পতন চাইতো। কিন্তু এখন তাদের মনে হচ্ছে এল কেভিনের উপরে নিজের প্রতিশোধ নেয়ার জন্যই মূলত এই সব কিছু করছে। রিও আরও বলতে থাকে নিকো মারা যাওয়ার পর যখন তারা সবাই নিকোর অসুস্থ মাকে সান্ত্বনা দিতে ব্যস্ত ছিল তখনও এল তাদের পাশে না থেকে কেভিনের পেছনেই পড়েছিল। এসব শুনে এল তখন বলতে থাকে সে কেভিনের পেছনে নয়, বরং 9 ড্রাগনসের সেই হার্ড ডিস্ক খুঁজতে গিয়েছিল। লাসজাও জানায় সে এখন তাদের হেল্প করতে প্রস্তুত। ফাইনালি রিও আর এলান এলের কথা মেনে নেয় আর আবারও একটা টিম হয়ে কাজ করতে রাজি হয়। লাসজা পরবর্তীতে তাদের বলে এই ডেটাগুলো তাদের অনেক হেল্প করবে, কিন্তু আগে ওরা সবাই যেন ডিসাইড করে তারা আসলে কি চায়। অন্যদিকে আর্তুরো অ্যালেক্সকে জানায় যে লাসজার বাড়িতে তার মা বা বাচ্চারা কেউ নেই, হয়তো তারা অন্য কোথাও চলে গেছে। আসলে আগেই লাসজা নিজের পরিবারকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছিল। এদিকে তো কেভিন ভেনেসার অবস্থা অনেক বেশি খারাপ করে দেয়। সে বলে ভেনেসার বাবা যেমন তার বাবার ঘুষ নেয়ার বিষয়টা নিয়ে ঝামেলা করেছিল, ভেনেসাও তেমন তার মাদকের বিজনেস নিয়ে ঝামেলা করছে। কিন্তু ভেনেসার বাবাও তার মিশনে সাকসেসফুল হয়নি, আর ভেনেসাও হবে না। অপরদিকে সফজান ইন্দ্রা আর বেনিকে জানায় মারিও লাসজাকে তাদের সাথে মিটিং করতে রাজি করিয়েছে, কিন্তু তাদের শর্ত একটাই, কেভিনকে এসবের ভেতরে ইনভলভ করা যাবে না। বেনি বলে আমি তোমাকে আগেই বলেছিলাম ওই গাধাটাকে আমাদের টিম থেকে সরানোর জন্য, কিন্তু তুমি তো ওকে দিয়েই কাজ হাসিল করার চক্করে ওকে আমাদের টিমে রেখে দিয়েছ।
সফজান তখন হাসতে থাকে আর আমরা বুঝতে পারি সে অন্য কোনো প্ল্যান করছে। তো কিছুক্ষণ পরেই সে মারিওকে ফোন করে। মারিও তখন লাজজার সাথে একটা রেস্টুরেন্টে বসেছিল। সফজান তখন মারিওকে জানায় কেভিনের কথা শুনে তার মনে হয়েছে রাহমাতের মৃত্যুর জন্য কেভিনই দায়ী, সেই তাকে মেরে ফেলেছে, যদিও সেই ব্যাপারে শিওর না। তো এই কথা শুনে তো মারিওর মাথা পুরো নষ্ট হয়ে যায়। সে তখনই কেভিনকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে এটাই ছিল সফজানের প্ল্যান। সে চাইছিল এরা দুই ভাই একে অন্যের সাথে লড়াই করে মারা যাক। লাজজা তখন মারিওকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে বলে এটা সফজানের কোনো ট্র্যাপ হতে পারে, কিন্তু মারিও তো কোনো কথা শোনে না আর সেখান থেকেই বেরিয়ে পড়ে। লাজাও তখন না পেরে তাকে ফলো করতে শুরু করে। এদিকে সফজান তো কেভিনকেও একই জায়গায় ডেকে পাঠায়। মারিও সেখানে গিয়ে সরাসরি কেভিনকে জিজ্ঞেস করে যে সে কি তাদের বাবাকে মেরে ফেলেছে। প্রথমে তো কেভিন তার কথা অস্বীকার করে। তখন মারিও রেগে তার পিস্তলটা তার দিকে তাক করে। তখনই লাজজা সেখানে চলে আসে আর মারিওকে উল্টোপাল্টা কিছু করতে নিষেধ করতে থাকে, কিন্তু কেভিন তো বারবার মারিওকে উস্কাতেই থাকে। তো এখানে কেভিনের লোকেদের সাথে তো লাজজা আর মারিওর বেশ ফাইট হয়। লাজজা তো কোনো রকমে মারিওকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। পরের দৃশ্যেই আমরা লাজজাকে এলের অফিসে দেখতে পাই। সে কিছু ডেটা তাদের পাঠিয়ে বলে তারা এশিয়া টুডেতে এগুলো পাঠাতে পারে। এলান তখন লাজজাকে বলে সব ডেটার কপি যদি তাদের কাছে থাকতো তাহলে সম্পূর্ণ 9 ড্রাগনসকে নিচে নামানো তাদের জন্য সম্ভব হতো। জবাবে লাজজা বলে তার পরিবার এখন নিরাপদ নয়, তাই এই হার্ড ডিস্কটা এখন তার কাছেই রাখতে হবে। এ কথা বলে লাজজা সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই এল তাকে থামিয়ে একটা টেডি বিয়ার দিয়ে বলে এটা সে লাজজার ছোট মেয়ের জন্য এনেছিল। লাজজা তখন সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই এল স্মাইল করতে থাকে। পরবর্তীতে আমরা দেখি এল আসলে সেই টেডি বিয়ারের মধ্যে ট্র্যাকার সেট করে দিয়েছিল, যাতে করে সে লাজজার পরিবারের লোকেশন জানতে পারে। এদিকে লাজজা বাড়ি ফিরে তার মাকে বলে তাকে বাচ্চাদের নিয়ে দ্রুত সিঙ্গাপুর চলে যেতে হবে। তার মা জানায় সে প্রাইভেট প্লেনের ব্যবস্থা করেছে। তো লাজজা আর রোজা যখন সফজানদের সাথে মিটিং করবে সেই ফাঁকে সে বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাবে। পরবর্তীতে লাজজা রোজার সঙ্গে সফজানদের সাথে মিটিং করতে চলে যায়। এই সময় 9 ড্রাগনসদের ইল্লিগাল বিজনেসের ব্যাপারে এশিয়া টুডে চ্যানেলে ব্রেকিং নিউজ হতে থাকে। সফজানরা যখন এ ব্যাপারে জানতে পারে তখন তো তারা বেশ চিন্তিত হয়ে যায়। নিউজে বলা হয় রিপোর্টার ফিরমিনের মৃত্যুর পেছনে সফজান আর বেনির হাত রয়েছে। এছাড়া 9 ড্রাগনসের সদস্য উইবো, রাহমাত আর তানোতার মৃত্যুর পেছনেও সফজান, ইন্দ্রা আর বেনির হাত আছে। ওরা সবাই তো এই নিউজ শুনে অনেক বেশি রেগে যায়, কারণ তারা বুঝতে পেরেছিল এই সবকিছু আসলে লাজজাই করেছে। লাজজা তাদের বলে আপনাদের কাছে এখনো সময় আছে, যদি আমার সাথে আপোষ করতে রাজি হন তাহলে আমি সেই হার্ড ডিস্কের সব প্রমাণ নষ্ট করে দিব, নয়তো বাকি সবকিছুও প্রমাণ হিসেবে নিউজে পাবলিশ হয়ে যাবে। এই সময় সফজানের এক বডিগার্ড লাজজার উপরে অ্যাটাক করতে আসে, কিন্তু লাজজা শুট করে তার হাত থেকে বন্দুক ফেলে দেয়। সবাই তো এটা দেখে শকড হয়ে যায়। লাজজা তখন রোজার সঙ্গে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লাজজাদের বাড়িতে কেউ একজন নক করে। লাজজার মা ভাবে হয়তো লাজজা এসেছে, কিন্তু এটা তো লাজজা না, বরং কেভিন ছিল। কেভিন রাতনাকে অজ্ঞান করে ফেলে তখন। এরপরই লাজজার মেয়েদের কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে বাড়ি ফিরলে লাজজা এই সব দেখে তো পুরোপুরি হতাশ। সে দ্রুত তার মাকে হসপিটালে নিয়ে যায়। সে প্রমিস করে বলে যে যে করেই হোক সে নিজের মেয়েদের উদ্ধার করবে, আর এরপর কেউ কখনো তার পরিবারের দিকে তাকানোরও সাহস পাবে না। তখন লাজজা নিউজে ভেনেসার মৃত্যুর খবর জানতে পারে। এদিকে রোজা টিগারের সাথে দেখা করে। সে তাকে অফার করে বলে সে যেন লাজজার বাচ্চাদের উদ্ধার করতে তাদের হেল্প করে, সেই সাথে সফজান, ইন্দ্রা আর বেনিকে পথে বসাতে সাহায্য করে। রোজা বলে যদি টিগর তাদের সাহায্য করে তাহলে সে ডকুমেন্ট থেকে তার নাম সরাতে সাহায্য করবে। টিগর তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপর সে মিডিয়ার সামনে গিয়ে তাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। সফজান তো এটা জানতে পেরে অনেক বেশি রেগে যায়। অন্যদিকে লাজজা এলের সাথে দেখা করে আর তার মেয়েদের ব্যাপারে জানায়। এল বলে সে লাজজাকে সাহায্য করবে, কিন্তু কেভিনকে সে নিজ হাতে হত্যা করতে চায়। লাজজা বলে এখন তার কাছে তার মেয়েদের জীবন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই এল যা খুশি করতে পারে। তো এল লাজজার থেকে সেই হার্ড ডিস্ক চাইলে সে সেটা তাকে দিয়ে দেয়। এরপর যখন তারা সেটা চেক করে তখন এস এন্ড নারমানসা এই নামের একটা ফোল্ডার ফাঁকা দেখতে পায়। লাজজা বলে ওকা যেদিন মারা গিয়েছে সেই দিনই সে এটা ডিলিট করেছিল। এল তখন বলে ওকা সবসময় তার পরিবারকে নিরাপদে রাখতে চেয়েছিল। এই ফোল্ডারে হয়তো এমন কিছু ছিল যেটা উইবোর ক্রাইমের প্রমাণ, তাই হয়তো নিজের পরিবারের ইমেজ ক্লিন রাখতেই ওকা এই ফোল্ডার ডিলিট করে দিয়েছে। লাজজা যখন তাকে এই ব্যাপারে আরো প্রশ্ন করে তখন এল বলে এর থেকে বেশি কিছু সে জানে না। অন্যদিকে সফজান সেই ব্যক্তির মাধ্যমে কমিশনার টিগরকে মেরে ফেলে, যে এর আগে তানো তাকে খুন করেছিল। এরপরই সফজান রোজা আর মারিওর সাথে দেখা করতে যায়। সে বলে সে এখন তাদের সাথে কাজ করতে চায়,
রোজা তখন বলে, তাহলে তুমি লাজজার মেয়েদের কিডন্যাপ কেন করিয়েছ? জবাবে সফজান বলে, সে তো এমন কোনো অর্ডার দেয়নি, বরং এটা কেভিনের কাজ। সে এটাও বলে সে কেভিনের এক্স্যাক্ট লোকেশন জানে না, তবে তার ধারণা সে রহমতের আন্ডার কনস্ট্রাকশন বিজনেস বিল্ডিংয়েই আছে। এদিকে পুলিশও কমিশনার টিগারের মৃত্যুর পরে 9 ড্রাগনসের কেস নিয়ে আরো ভালোভাবে স্টাডি করতে থাকে। কমান্ডার অফিসার রনিকে বলে সে যেন লাজজাকে ফুল সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা করে, যাতে করে লাজজা সেই হার্ড ডিস্ক তাদের কাছে হ্যান্ডওভার করে। অন্যদিকে লাজজা আর এলও কেভিনের সাথে ফাইট করতে নিজেদের প্ল্যানিং করতে থাকে। আর্তুরও সেখানে তাদের সাথে ছিল। পরবর্তীতে লাজজা কেভিনের সাথে দেখা করতে যাওয়ার সব প্রস্তুতি নিতে থাকে। এদিকে কেভিন অ্যালেক্সকে বলে একবার সে হার্ড ডিস্কটা নিজের হাতে পেলে সে সবাইকে শেষ করে দিবে, এমনকি লাজজার বাচ্চাদেরও সে মেরে ফেলবে। তখনই সেই বিল্ডিংয়ে মারিও চলে আসে। সে কেভিনকে বোঝানোর অনেক চেষ্টা করে যাতে সে লাজজার বাচ্চাদের ছেড়ে দেয়। সে যা কিছু করছে এই সব কিছু মোটেও উচিত না, এসব করে সে শুধুমাত্র তাদের জন্য বিপদ ডেকে আনছে। কিন্তু কেভিন তো কোনো কিছু মানতেই রাজি ছিল না। তবে সে মারিওর সামনে সবকিছু মেনে নেওয়ার নাটক করতে থাকে। এরপরই সে মারিওকে জড়িয়ে ধরে আর তখনই সে মারিওর পেটে শুট করে দেয়। মারিও তো সাথে সাথে সেখানে মারা যায়। তখন কেভিন বলতে থাকে, যখন তোমার সুযোগ ছিল তখন তুমি আমাকে মারতে পারোনি, কারণ তুমি দুর্বল, কিন্তু এই ভুল আমি একদমই করব না। এসব বলে কেভিন সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি লাজজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে, আমি শুধুমাত্র নিজের পরিবারকে সেভ করতে চাই, শুধু আমার মেয়েদের নিরাপদে বাড়ি ফিরিয়ে আনতে চাই, কিন্তু এই সবকিছুর মধ্যেও 9 ড্রাগনসের একজন নতুন লিডার দরকার। এরপরই লাজজা সফজানের সাথে দেখা করতে চলে যায়। সফজান তাকে বলে সে নিজেই কেভিনকে তার দলে নিয়েছিল, কিন্তু কেভিন মোটেও সেভাবে কাজ করে না যেভাবে 9 ড্রাগনস বিগত 40 বছর করে আসছে। সে এটাও বলে কেভিন নিজেই উইবো আর ওকাকে মেরে ফেলেছে। সফজান তো কখনো উইবোকে মেরে ফেলার কথা ভাবতেও পারে না। তো সফজান লাজজাকে তার সাথে কাজ করার অফার দেয়। সেই সাথে এটাও বলে কেভিনের থেকে তার মেয়েদের উদ্ধার করতে সে তাকে হেল্প করবে, কিন্তু লাজজা তার অফার রিজেক্ট করে আর সেখান থেকে চলে যায়। সফজান তো এতে অনেক বেশি অবাক হয়। এরপরই লাজজা এলের টিমের সাথে কেভিনের লোকেশনে পৌঁছায়। এলের টিম বাইরেই অপেক্ষা করে আর লাজজা ভেতরে চলে যায়। কেভিন তো তাকে দেখে বেশ খুশি হয়। ফাইনালি সে কনফেসও করে সেই উইবোকে খুন করেছে আর অ্যালেক্স ওকাকে মেরেছে। লাজজা তো এসব শুনে অনেক বেশি রেগে যায়, কিন্তু তার কিছু করারও ছিল না। কেভিন তখন তার থেকে ওই হার্ড ডিস্কটা চায়। লাজজাও তাকে সেটা দেয়। কেভিন তখন আর্তুরোকে সেটা দিয়ে ওপেন করতে বলে। আর্তুরো জানায় এখানে একটা পাসওয়ার্ডের প্রয়োজন। তো কেভিন যখন লাজজাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে আগে নিজের বাচ্চাদের তার কাছে দিতে বলে। ফাইনালি কেভিন তার মেয়েদের তার কাছে যেতে দেয়। হার্ড ডিস্কও ততক্ষণে ওপেন হয়ে যায়। কেভিন তখন লাজজাকে বলে, আমার তো মনে হয় না তুমি এখানে এসেছো, নিশ্চয়ই এল আর তার টিমও এখানে এসেছে। লাজজা তখন বলে, শুধু ওরা না, আরো অনেকেই এসেছে। আমরা দেখি পুলিশ ও টিম নিয়ে সেখানে চলে এসেছিল। লাজজা তখন আর্তুরোকে কিছু একটা ইশারা করে, আর আর্তুরো যেহেতু তাদের হয়েই কাজ করছিল তাই সে তখন সমস্ত ফাইল অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে থাকে। এদিকে কেভিন নিজের টিমকে বাইরে পাঠিয়ে দেয় সবকিছু চেক করার জন্য। তো এখানে এলের টিমের সাথে কেভিনের টিমের প্রচন্ড ফাইট শুরু হয়। অন্যদিকে কেভিন অ্যালেক্সকে মেরে ফেলে, কেননা ইয়াসির তাকে ফোন করে বলেছিল অ্যালেক্স সেই বিশ্বাসঘাতক যে কিনা কেভিনের সমস্ত ইনফরমেশন লিক করে দিচ্ছে। আসলে তাকে এমনটা করতে আর্তুরোই বলেছিল। তো কেভিন যখন অ্যালেক্সকে শুট করে তখন আর্তিরও কেভিনকে অ্যাটাক করে বসে। এখানেও তাদের সবার মাঝে ফাইট শুরু হয়ে যায়। আর সেই সময় পুলিশের আসার সংবাদ পেয়ে কেভিন আর তার লোকেরা সেখান থেকে পালায়। এই সময়ে এলের দেয়া সেই ডলটা ছিঁড়ে যায়। তখনই লাজজা সেটার ভেতরে থাকা সেই ট্র্যাকারটা দেখতে পায়। তো লাজজা যখন আর্তুরোকে এ ব্যাপারে জিজ্ঞেস করে তখন সে বলে এল আসলে কেভিনকে ধরার জন্য সবকিছু করতে পারে। লাজজা তখন আর্তুরোকে বলে সে যেন বাচ্চাদের সাবধানে অফিসার রনির কাছে নিয়ে যায়। তো বাচ্চাদের পাঠিয়ে দেওয়ার পরই লাজজা কেভিনকে খুঁজতে চলে যায়। অন্যদিকে বেনি আর সফজান সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করতে থাকে। এদিকে একে একে কেভিনের দলের লোকেরা সবাই মারা যায়। ফাইনালি কেভিন এলের সামনে পড়ে যায়। এখানে কেভিন আর এলের মধ্যে প্রচন্ড ফাইট হতে থাকে। ঠিক তখনই সেখানে লাজজা চলে আসে। সে কেভিনকে শুট করে দেয় আর এরপরই এল তাকে সেখান থেকে নিচে ফেলে দেয়। পেছনে ফেরার পরই এল দেখতে পায় লাজজা তার দিকে গান পয়েন্ট করে আছে। যখন সে এই ব্যাপারে তাকে জিজ্ঞেস করে তখন লাজজা বলে, তুমি আমার মেয়ের টেডি বিয়ারে ট্র্যাকার সেট করে দিয়েছিলে। এরপর তুমি কেভিনকে আমার বাচ্চাদের লোকেশনও জানিয়েছো যাতে কেভিন আমার বাচ্চাদের এখানে নিয়ে আসে আর তুমি আমার থেকে সেই হার্ড ডিস্কটা পেতে পারো। আর এরপর সেই হার্ড ডিস্ক ব্যবহার করে তুমি কেভিনের পর্যন্ত পৌঁছাতে পারো। এল তো তাকে বলে সে তাকে সবকিছু বুঝিয়ে বলবে, সে তার কথাটা শুনুক। তখন লাজজা বলে এল তাদের সবাইকে ব্যবহার করেছে,
সে নিজের রিভেঞ্জের জন্য রিও, নিকো, এলান, লাজা, ওকা এমনকি আর্তুরুকেও ব্যবহার করেছে। তার কারণেই তারা সবাই সাফার করছে। এল তখন রেগে বলে, লাজা কি মনে করেছে সে খুবই ইনোসেন্ট ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু এটা তার সবথেকে ভুল ধারণা। কেননা 9 ড্রাগনসে প্রথম তার বাবা উইবই নিজের বেস্ট ফ্রেন্ডকে ধোকা দিয়েছিল, যেটা আর কেউ নয় বরং এস অর্থাৎ এন্ডি শাহ ছিল। দৃশ্য চলে যায় পাস্টে। এন্ডি শাহ 9 ড্রাগনসের ঘুষ নেওয়ার ব্যাপারটা জেনে গিয়েছিল। সে সবসময় একটা সৎ জীবনযাপন করতে চাইতো, তাই সে পুলিশ অফিসার নারমান শাহকে এই ব্যাপারে সবকিছু রিপোর্ট করে দেয়। এরপরে নিজের পরিবারের নিরাপত্তার জন্য সে দূরে চলে যায়, কিন্তু উইবো অফিসার নারমান শাহকে আরো বেশি টাকা দিয়ে এন্ডির লোকেশন সম্পর্কে জেনে নেয়। এরপর সে নিজে তার বেস্ট ফ্রেন্ড এন্ডিকে মেরে ফেলে। আর এই এন্ডি শাহ অন্য কেউ নয় বরং ওকার বাবা। দৃশ্য চলে আসে বর্তমানে। এল লাজরাকে বলে, আমরা একই সাইডে আছি। লাজরা বলে, আমি এমন কারো সাইডে থাকতে চাই না যে আমার বাচ্চাদের ক্ষতি করার চিন্তা করতে পারে। এল তখন হাসতে হাসতে বলে, 9 ড্রাগনসের সব প্রমাণ আমার হাতে আছে। আমি চাইলে তোমার পরিবারকেও ধ্বংস করে দিতে পারি। এ কথা শুনে লাজরা এলকে শুট করে দেয়, কিন্তু এটা এলের বডিতে লাগে না, বরং এলের পকেটে থাকা সেই হার্ড ডিস্কে লাগে। আর এতে তো সেই হার্ড ডিস্কটাই নষ্ট হয়ে যায়। এল তো এতে অনেক বেশি রেগে যায়, কিন্তু সে কিছু করার আগেই সেখানে পুলিশ চলে আসে। আর এখানে আমরা জানতে পারি লাজরা এখানে আসার আগেই পুলিশ অফিসার রনিকে ইনফর্ম করেছিল। লাজরা তখন নিজের বাচ্চাদের কাছে চলে যায়। পুলিশ তখন এলকেও সেখানে নিয়ে আসে। সে লাজরাকে বলে, তুমি পুলিশকে এইসব ব্যাপারে ইনফর্ম করে আমাকে আর আমার গ্রুপকে ধোকা দিয়েছ। তো এখানেই লাজরা রিভিল করে এলের গ্রুপের সবাই তো এই ব্যাপারে আগে থেকেই জানতো, আর সবাই লাজরাকেই সাপোর্ট করেছিল। কেননা তারা সবাই বুঝতে পেরেছিল এল শুধুমাত্র নিজের স্বার্থে তাদের ব্যবহার করছে। এল তাই সব শুনে অনেক বেশি রেগে যায়। সে বলে সে লাজরার উপর রিভেঞ্জ নিয়েই ছাড়বে। লাজরা এর উত্তরে বলে, যদি কেউ কখনো তার পরিবারের দিকে হাত বাড়ায় তবে সে প্রথমে তাকেই ধ্বংস করে দিবে। অন্যদিকে পুলিশ যখন কেভিনের বডি আনতে সেখানে যায় তখন তারা তাকে সেখানে খুঁজে পায় না। দৃশ্য এখানেই কাট হয়। পরবর্তীতে লাজরা নিজের বাচ্চাদের নিয়ে তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। পরের দৃশ্যেই আমরা দেখি 9 ড্রাগনসের নিউ লিডার এখন লাজরা, আর আর্তুরো তার পার্সোনাল বডিগার্ড। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আর্তুরো সেদিন বেনিকে মেরে ফেলেছিল, যেদিন তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। আর এলান তার বাবা সফজানের ড্রিঙ্কসে বিষ মিশিয়ে তাকে শেষ করে দেয়। লাজরা বলতে থাকে, আমরা সেটাই পাই যেটা আমরা অন্যকে দেই। এরপর আমরা দেখি 9 ড্রাগনসের মেম্বার তাহিরো আবার তাদের টিমে জয়েন করেছে, যে কিনা নিজের ফ্যামিলির সেফটির জন্য ইন্দোনেশিয়া থেকে চলে গিয়েছিল। লাজরা বলে, ব্যালেন্স আর পিস মেইনটেইন করার মাধ্যমেই হয়তো আমরা জাস্টিস আনতে পারবো। তো দৃশ্য এখানেই কাট হয়। এরপরই দৃশ্য চলে যায় 1 বছর পরে, যেখানে আমরা ইয়াসিরকে দেখতে পাই। সে কেভিনের সাথে মিলে আবারও তাদের মাদক বাজারে আনতে যাচ্ছিল, অর্থাৎ কেভিন এখনো বেঁচে আছে। সেদিন সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তো কেভিন ইয়াসিরকে জিজ্ঞেস করে, এসব মাদক থাইল্যান্ড থেকে কে এনেছে? জবাবে ইয়াসির বলে, তোমার এক পুরাতন বন্ধুই তো এটা এনেছে। এর উত্তরে কেভিন বলতে থাকে, আমার কোনো বন্ধু নেই। তখনই সেখানে এল চলে আসে, অর্থাৎ এল এখন লাজরার উপরে রিভেঞ্জ নিতে নিজের শত্রু কেভিনের সাথেই হাত মিলাতে যাচ্ছে। কেভিন নিজেও তো তাকে দেখে বেশ অবাক হয়ে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়। তবে এর পর কি হতে চলেছে? কেভিন আর এল মিলে লাজরার সাথে কি করবে, আর লাজরা কি পারবে এই দুজনকে রুখে দিতে? এই সবই আমরা জানতে পারবো এর পরবর্তী পার্টে। তবে এর পরবর্তী পার্ট কবে আসবে তা এখনো বলা যাচ্ছে না। তবে এর পরবর্তী পার্ট যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই গল্পে আমাদেরকে এটাই দেখানো হয়েছে যে একবার অপরাধ চক্রের মধ্যে ঢুকে পড়লে তার থেকে বের হওয়াটা অনেক বেশি কঠিন। আপনি বের হতে চাইলেও আপনাকে সেই অপরাধ জগতই একেবারে গ্রাস করে ফেলবে, যেমনটা হয়েছে লাজরার বাবার সাথে। কারণ তারা শর্টকাটে সফলতা পাওয়ার জন্য অপরাধের পথ বেছে নিয়েছিল, যেটাই তাদের সর্বনাশ ডেকে এনেছে। তাই শর্টকাটে সফলতা পাওয়ার জন্য অপরাধের পথ বেছে না নিয়ে নিজে কষ্ট করে পরিশ্রম করেই সফলতা অর্জন করা সবচেয়ে উত্তম। এতে হয়তো অর্থ উপার্জন আপনি কম করতে পারবেন, তবে অন্তত শান্তিতে জীবন যাপন করতে পারবেন। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনারা আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।